লিপি এখন 3টি কন্যা সন্তানের জননী। মাহিনের সঙ্গে এখন তার দাম্পত্য জীবনের প্রায় 8 বছর চলছে। এই দীর্ঘ সময়ে কত কিছু পাল্টে গেল। ক্রমশই যে সব কিছু পাল্টে যায়, পাল্টে সময়, মানুষ, মানুষের মন, রূপ যৌবন, দেশের সরকার, রাজনীতি, সমাজ। 8 বছর তো কম সময় নয়। লিপির সেই সমাদর আর এই পরিবারে নেই। সবচেয়ে মন্ত্রমুগ্ধ ছিলেন মাহিন আর মাসুক মিয়া। তারাও আগের মতো নেই। শ্রীমঙ্গলের সেই জয়তন ফুফু, যে কিনা সবাইকে কড়াভাবে বলে গিয়েছিল লিপির যেন কোনো অসুবিধা না হয়, তার যেন সবাই যত্ন নেয়, সে ফুপুও বড় পাল্টে গেছেন। ইনায়ার জন্মের পর শাশুড়ি মিনারা বেগম সাময়িক সময়ের জন্য সবকিছু ভুলে গেলেও এখন হিংস্র। প্রায়ই বলেন, আমার বোনের মেয়ে বন্দা বলে এই সংসার থেকে চলে যেতে হয়েছে। তোমরা বাপ বেটা ঘরে তুলেছ এক খোড়া মাইয়ারে। সে কি এখন সোনার ডিম পেড়ে দিচ্ছে? কি লাভ হলো? মেয়ে জন্ম দিয়ে দেখে এখন ঘর ভরে দিচ্ছে। এরা কি তোমাদের বংশের বাতি হবে? এরা বিয়ে হয়ে অন্যের বাড়ির বাতি জ্বালাবে। মাসুক মিয়াও এখন মিনারা বেগমের যুক্তি মানেন, জয়তুন বেগমও মানেন। মাহিনও মুখে কিছু না বললেও দ্বিমত করে না। ইনায়ার জন্মের 1.5 বছরের ভেতরে দ্বিতীয় কন্যা হয়। মসজিদের হুজুরি নেয়ার সঙ্গে মিলিয়ে মিনহা রেখে দেন। তখন থেকেই মিনারা বেগম পুরাতন রূপে ফিরে যান। সাংসারিক জীবনে নানান বিষয়ে লিপির সঙ্গে ঝগড়া বিবাদ হয়। মানসিক যন্ত্রণা, নির্যাতন সবই লিপি সহ্য করে, কারণ তার তো রাফিয়ার মতো যাওয়ার কোনো জায়গা নেই, কোনো আশ্রয় নেই। দ্বিতীয় কন্যা সন্তান নিয়ে মাসুক মিয়া কিছু না বললেও মনে মনে ক্ষুব্ধ ছিলেন। তারা প্রথম সন্তানই ছেলে আশা করেছিলেন, তবুও ইনায়াকে ভালোবাসেন। একটা সন্তান হয়েছে তাতেই খুশি, কিন্তু এরপর আবারও মেয়ে হয়ে গেল। এভাবেই দিন যায়। আবার সকলে আশায় বুক বাঁধেন ছেলে সন্তানের। তৃতীয়বার লিপি গর্ভবতী হয়। তখন তারা সচেতন। আগে চেক আপ করিয়ে জানলেন কন্যা সন্তান। তখনই জয়তন ফুফু পরামর্শ দিলেন বাচ্চা নষ্ট করে দিতে। সবাই এই কথাটা একমত, কিন্তু লিপি প্রতিবাদ করল, কান্নাকাটি করল। সেটা কখনো হতে দেবে না। নিজের সন্তানকে মা হয়ে সে গর্ভে খুন করতে পারে না। সবাই হার মানে ওর কাছে। হার মানার মতো লিপির গ্রহণযোগ্যতা ছিল না, তবুও তারা মেনে নিয়েছে। কারণ জেন্ডার জেনেছে 5 মাস পর। এখন গর্ভপাত করা ঝুঁকিপূর্ণ, তাই সকলেই হার মানতে বাধ্য হয়। জন্ম নেয় আরেক কন্যা। মিনহার সঙ্গে মিলিয়ে রাখা হয় তানহা জান্নাত। 3 কন্যা নিয়ে লিপি ভীষণ দুঃখ কষ্টে সংসার করে। মিনারা বেগমের মানসিক নির্যাতন, মাসুক মিয়ার মলিন মুখ, মাহিনের অসৌজন্য আচরণ, সবই মুখ বুঝে সয়। এখন পুনরায় আরেকটা সন্তানের অপেক্ষা। আজ তারা ক্লিনিকে এসেছিল। সিএনজি করে ফিরছে। লিপি গর্ভবতী, 4র্থ সন্তান গর্ভে। আলট্রা সোনোগ্রাফি করাতে নিয়েছিল মাহিন। লিপির বুকে প্রচণ্ড ভয়। সে রেজাল্ট কি জিজ্ঞেস করতেও ভয় পাচ্ছে। মাহিনও কোনো কথা বলছে না। লিপি ওর দিকে ভয়ে ভয়ে তাকায়। মাহিন ওর দিকে ক্রোধান্বিত চেহারায় তাকিয়ে বলল, ডক্টর কি বলল? রাস্তায় জানতে হবে তোমার, বাড়িতে যাই আগে নাকি? লিপি চুপ হয়ে যায়। মাহিন কারণে অকারণে এখন এভাবে কথা বলে। সিএনজি এসে থামলো তাদের উঠানের মাথায়। মাহিন ভাড়া দিয়ে তাকে ফেলে ফাইল নিয়ে কিছু না বলে চলে গেল বাড়ির ভেতরে। লিপি তানহাকে নিয়ে আস্তে ধীরে হেঁটে হেঁটে বাড়ির ভেতরে এলো। রুমে এসে দেখে মাহিন এখানে নেই। ফাইল নিয়ে হয়তো বাবার কাছে চলে গেছে। ইনায়া এসে কানের কাছে ফিসফিস করে বলল। লিপি ওর গালে একটা চড় দিল। ইনায়া কেঁদে কেঁদে চলে গেল রুম থেকে বের হয়ে। খানিক পর মাহিন এসে শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেলে। লিপি উঠে গিয়ে তাকে ধরে ব্যগ্র গলায় বললে, ডক্টর কি বলেছে বলো আমায়, এরকম রেগে আছো কেন? মাহিন হাত ছাড়িয়ে বলল, কি বাল আর বলবে, যা পেটে আছে সেটাই বলছে। কি পেটে আছে? মেয়ে ছাড়া কি আর কোনো মুরদ আছে তোমার? লিপি ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি কি করব বলো মাহিন, এখানে কি আমার হাত আছে? আল্লাহর যাকে যা ইচ্ছে দিবেন, আমি কি করব বলো? মিনারা বেগম দরজার সামনে এসে দেখে বললেন, আল্লাহ দিবে কেন তোমাকে? তুমি তো অপেয়া, আরেকজনের সংসার ভাইঙা ঢুকেছ। আর প্রথম প্রথম তো খুব আল্লাহ বিল্লাহ দেখাইছিলা, এখন তো পশ্চিম দিকে সেজদাও দিত দেখি না। লিপি মাহিনকে ছেড়ে দিয়ে চুপচাপ বিছানায় বসে রইল। মিনারা বেগম আবার বললেন, আর তোমার যত কবিরাজ আর পীর সাহেবের কাছে নিয়ে গেছি,
কি বলছে জানো? বলছে জন্ম থাইকেই তোমার পেছনে পেতনি, ভূত পেতনি লাগানো, এই জন্য খোড়া হইছ। তোমার মাওরও শুনেছি মাথা ধরছিল। মাহিন রুম থেকে চলে যাচ্ছিল। মিনারা বেগম বললেন, এই দাঁড়া এখানে। তোর বাপ আর জয়তুন সাফ সাফ বলেছে বাচ্চা নষ্ট করতে। পেছনে আবার মাসুক মিয়া এলেন। মাহিন বাবার দিকে তাকিয়ে বলল, ওর মামাকে বলেছ আব্বা? হ্যাঁ বলেছি, উনি তো কয় মেরে বিয়ে দিয়েছি। আপনি এখন ওর অভিভাবক, যা সিদ্ধান্ত নেবেন তাতেই আমাদের মত আছে। তাইলে আমি কি ডাক্তারের লগে কথা বলবো? হ্যাঁ বল। তোর জয়তুন ফুপু বলল 6-7 মাস হয়ে গেছে বাচ্চা নষ্ট করা, ঝুঁকি ফুকি এসব ডাক্তাররা কয়। তারপরও মানুষ না কি আহরও করে। তাদের কথোপকথন শুনে লিপি বিছানায় পড়ে বালিশে মুখ গুজে কাঁদতে থাকে। তার মামাও ওদের হয়ে কথা বলেন। লুবনা ভাবে কিছু বলতে গেলেও মামা মামির জন্য পারে না। ওরা তাকে উল্টো ছাড়ি দিয়ে বলে, কুবুদ্ধি দিয়া মাইয়ার সংসার ভাঙবা তুমি। এসবের কারণে লুবনা ভাবিও এখন আর কিছু বলার সাহস পায় না। লিপি এখন কি করবে? যে বাচ্চাকে পেটের ভেতর মেয়ে চিহ্নিত করা যাচ্ছে, তাকে কিভাবে সে হত্যা করবে? তাছাড়া লিপি চায় না আর ছেলের আশায় সন্তান নিতে। মেয়েদের নিয়েই সন্তুষ্ট সে। কিন্তু এই মানুষদের কি করে এসব বোঝাবে? দিনকে দিন সবকিছু অসহনীয় হয়ে উঠেছে। সবাই চলে যাওয়ার পর মাহিন আবার রুমে এলো। লিপি বিছানা থেকে উঠে মেঝেতে বসে ওর পায়ে ধরে বলল, প্লিজ এসব বন্ধ করো। আমরা এই সন্তান নিয়ে এসব বাদ দিই। কেন এমন করছো? এইসব ছাড়া আমরা আগের মতো সুখে শান্তিতে থাকতে পারি না বলো? প্লিজ, আমি গর্ভপাত করব না, আমার সন্তানও নেব না আর। মাহিনের মেজাজ খারাপ হলো ভীষণ। এসব কান্নাকাটি দেখলে তার আরো বেশি মেজাজ খারাপ হয়। লিপিকে একটা চট দিয়ে বলল, তোরে কি ছবি দেখার জন্য বিয়ে করছি? ছাড় পা, ছাড় বলছি। লিপি হতবাক হয়ে তাকিয়ে থাকে। মাহিন চলে গেল রুম থেকে। তানহা ঘুমোচ্ছে, মিনহা আর ইনায়া বাইরে। লিপি দরজা বন্ধ করে আবার বোবা কান্নায় ভেঙে পড়ে। হঠাৎ মনে পড়ে রাফিয়ার কথা। অনেকদিন হলো কথা হয় না। মাহিনও পছন্দ করে না রাফিয়ার সঙ্গে লিপির কথাবার্তা, তাই প্রায় 1 বছর হয়ে গেছে কথা হয় না তাদের। আজ ভীষণ ইচ্ছা করছে কথা বলতে। সে ফোন হাতে নেয়। লিপি মোবাইল হাতে নিয়ে রাফিয়াকে কল দিতেই রিসিভ হয়। ও পাশে একাধিক মানুষের কথা শোনা যাচ্ছে। রাফিয়া ব্যস্ত ভঙ্গিতে বলল, শোনো লিপি, তুমি চাইলে বাচ্চা নষ্ট করতেও পারো, আবার নিতেও পারো, কিন্তু এগুলো কোনো সমাধানই নয়। ওদের একটা ছেলে সন্তান চাই, বারবার এরকম করে নষ্ট করতে চাইবে, তাতে তোমারও জীবন মরণের ঝুঁকি আছে। টাকা পেলে অনেক ক্লিনিক ঝুঁকি নিয়ে বাচ্চা নষ্ট করে আজকাল, জানো তো এগুলো। যাই হোক, আমাদের গ্রামেই আছে একজনের একটা ছেলে আছে, তারপরও আরেকটা ছেলের আশায় 7টি মেয়ে নিয়েছে। বুঝতে পারছো? ওরা তো তবুও মেয়েদের লালন পালন করছে, কিন্তু মাহিনরে এরকম বোকামি করবে না। তারা চাচ্ছে মেয়ে হলেই গর্ভপাত করতে, কিন্তু একের পর এক গর্ভবতী করাবে। তোমার পরিবারও সায় দিচ্ছে। হ্যাঁ, ওরা তাই চাচ্ছে। মাহিনা একজন শিক্ষক মানুষ হয়ে এরকম কেন করে আমি বুঝি না আপু। রাফিয়া সবশেষে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দেখো লিপি, এতদিন চেয়েছি তুমি সুখে শান্তিতে সংসার করো, তাই অনেক কিছুই বলিনি তোমায়। আজ মনে হচ্ছে লুকিয়ে লাভ নেই। যার সঙ্গে সংসার করছো, যাকে নিয়ে জীবন কাটাবে, তাকে পুরোপুরি জানা ভালো। লিপি, আমি নিশ্চিত তুমি এইভাবে সংসার করতে পারবে না, যেহেতু ওরা মেয়ে সন্তানে সন্তুষ্ট না এবং তোমার দ্বারা ছেলে হচ্ছে না, এবং তোমার দ্বারা ছেলে পাচ্ছে না। তার মানে তোমার অবস্থা হবে আমার মতো। আমার সঙ্গে যা করেছে ওরা, তুমি তো কিছুই না। আমি একটা সময় মোহগ্রস্ত ছিলাম, মাহিনকে প্রচণ্ড ভালোবাসতাম, সব কিছুই পজিটিভলি নিয়েছি। এখন সব কিছু নিয়ে প্রায়ই ভেবে ভেবে ঘেন্না লাগে। এই যে তুমি বললে মাহিন একজন স্কুলের শিক্ষক, তুমি জানো সে ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল? সেটার টাকাও আমার পরিবার দিয়েছে, ওর বাবাই চেয়ে নিয়েছিল। ওরা এরকমই। মাহিন পড়ালেখায় ভালো ছিল, কিন্তু একজন শিক্ষক মানুষের মতো সে সুবিবেচক না, মানবিক না। সে স্বার্থপর, মূর্খ, উগ্র একটা মানুষ। শিক্ষিত মানুষ ভালো হবে এটা ভুল কথা। আচ্ছা, সব ডাক্তার তো সায়েন্সের, সে কি সায়েন্সের সব কিছু বিশ্বাস করে? খ্রিস্টান, মুসলিম কিংবা হিন্দু, অনেকেই তো বিজ্ঞানের ছাত্র, অনেকের পেশাও এটা রিলেটেড। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা শিক্ষক।
এরা অনেকেই তো নামাজ পড়ে, মন্দিরে যায়, গির্জায় যায়। জানলেই যদি মানুষ এটা বিশ্বাস করত, মানত, তাহলে সকল বিজ্ঞানীরা মানুষ নাস্তিক হতো, আর সকল মুসলমান পুরুষ আজান হলেই মসজিদে চলে যেত, কারণ সবাই জানে তার ধর্মে নামাজ ফরজ। তাহলে যায় না কেন? শিক্ষিত মানে হলো সে অনেক কিছুই জানে, তার মানে মানবে এমন না। কিছু মানুষ নিজের স্বার্থের পক্ষে যা পড়ে শুধু সেটাই মানে। এই যে ফটিকপুরের পীর, সে কি মাহিনকে বা তার বাবাকে বলেছে বাচ্চা নষ্ট করো? এটা গিয়ে জিজ্ঞাসা করবে না, কাউকে বলবেও না, এটা লুকিয়ে সেরে নিবে। নিজের ধর্ম কি বলে সেটাও এখন খুঁজবে না। বিয়ের সময় ঠিকই খুঁজেছে। কিছু মানুষও এমন, এদের বংশ পরিবার সবাই এমন। মাহিন পড়ালেখা করেছে নিজের প্রয়োজনে, তার আদর্শ, তার পরিবার। বেশিরভাগ মানুষই এমন, তার পরিবার ডাক্তার থেকে ফটিকপুরের পীরকে বেশি সমীহ করে, সেও করে। তোমাকে তো বলিনি আমি সেই রাত্রের কথা, আজ বলি। তোমার কাছে যাওয়ার জন্য সে শুরুতেই আমার থেকে অনুমতি নিয়ে গেছিল। বলো তো, তুমি তার প্রয়োজন, আমি প্রিয়জন। এগুলো শুধুমাত্র ছিল আইনি ঝামেলা থেকে রক্ষা পাওয়া, কারণ আমি আমার পরিবারের কথায় গেলে সে সমস্যায় পড়বে। তার সব কিছু এরকম গোছানো ছিল, কিন্তু ধীরে ধীরে সেরকম আর থাকতে পারেনি। অভিনয় করাও যে নিজের সঙ্গে একটা যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ সে চালিয়ে যেতে পারেনি। ধীরে ধীরে আমার কাছে আসাই ছেড়ে দেয়। কিন্তু যখন তুমি প্রেগনেন্ট হলে, তখনই আবার আমার কাছে এলো। আমি ভীষণ অপমান বোধ করলাম। অভিমান, অভিযোগে আমি মিলনে সাড়া না দিলে জোর করে ধর্ষণ করে আমাকে, এবং আমার রূপের অবনতি, সন্তান দেওয়ার অক্ষমতা নিয়ে খুবই অপমান করে কথা বলে। সেদিনে আমাদের বন্ধনের সুতো পুরোপুরি ছিঁড়ে গিয়েছিল। আমি তার মোহ থেকে মুক্তি পেলাম, আমার চোখ খুলে গেল। ভোরে ঘুম থেকে উঠেই এগুলো নিয়ে ভাবছিলাম। শারীরিক দুর্বলও ছিলাম, তাই মাথা ঘুরে পড়ে যাই। সবই ওর কারণেই, যে আমি তাকে ভালোবেসে বিয়ে করলাম। চাকরির জন্য আমার পরিবার টাকা দিল, আমি তাদের পরিবারের স্বপ্নের জন্য ত্যাগ স্বীকার করে তোমাকে গ্রহণ করলাম, ছোট বোনের মতো। সে আমার সঙ্গে যা হলো, তুমি তো কিছুই না লিপি। লিপি মিনতির সুরে বলল, আপু আমায় প্লিজ ক্ষমা করবেন। আমার হয়তো তোমার প্রতি আর একটু খেয়াল রাখা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করেন, ওকে আমি বলতাম তুমি আর আপু যেরকম বলবে তাই হবে। রাতে থাকার বিষয়ে তোমরা কথা বলে নিও। আমি ওকে নিজেই অনেকদিন বলেছি আমাকে কাজ করতে না দিলে আপুর সঙ্গে একজন কাজের মেয়ে দাও। ওরা তেমন গুরুত্ব দেয়নি। আমারও যে কি হয়েছিল এত কিছু খেয়াল করিনি আমি। মাহিনী এরকম করবে আগে ভাবতেও পারিনি আপু, তবে এখন বিশ্বাস হয়। এখন আমি কি করব আপু? আমি কি করব লিপি? তোমার পরিবার আছে, আত্মীয় স্বজন আছে। লিপির গলায় কান্নারা দলা পাকিয়ে এলো। আপু আপনি এভাবে বলবেন না। আমি সত্যি কেন যেন আপনাকে অনেক ভরসা করে কল দিয়েছি। নিজেকে অভিভাবকহীন লাগছিল আপু। আমার মামা মামিরা ওদের কথায় একমত। তাদের সোজা কথা, মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, আপনাদের মেয়ে যা ভালো মনে হয় তাই করেন, আমাদের কোনো বাধা নেই। লিপি, তোমার এখন 3টা মেয়ে আর একটা পেটে। এই অবস্থায় আর কি করার আছে বলো? দেখো ওরা দত্তক ছেলে মানে কি না। দরজায় সজোরে চাপড় শুনে লিপি বলল, আপু মাহিন মনে হয় চলে এসেছে, আমি রাখছি এখন। হ্যাঁ, পরে কল দিব। লিপি গিয়ে দরজা খুলে দেখে মাহিন দাঁড়িয়ে আছে, চোখগুলো অস্বাভাবিক লাল, লুঙ্গির সঙ্গে সাদা সেন্টু গেঞ্জি পরনে। মাঝের রুমের মশারি কোথায়? লিপি আমতা আমতা করে বলল, আচ্ছা আয়না দিচ্ছি। গতকাল মনে হয় আমার কাপড়ের লগে ওনার রুমে রেখেছিলাম। এখন গিয়ে আয়না পিরিত দেখাতে হবে না। যে রুমের জিনিস সেই রুমে তো সময় মতো রাখতে পারো না। কথাটা বলে মাহিন রুমে ঢুকে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ভোরে লিপি ঘুম থেকে উঠল সবার আগে। রান্নাঘরে গেল নাস্তা বানাতে। ইনায়া আর মিনহার সঙ্গে তানহাকেও মক্তবে পাঠালো। মাহিন 8টার দিকে বাথরুমে গেল মুখ শেভের সব কিছু নিয়ে। একেবারে মুখ শেভ করে গোসল করে বের হলো সে মিনিট 30 পর। লিপি টেবিলে নাস্তা দিয়ে বলল, খাও এসে। মাহিন কিছু না বলে চলে গেল প্যাসেজের দিকে। লিপির শ্বশুর শাশুড়িকে ডাকতে গেল। তারা এখন এক রুমেই থাকেন। আগের মতো দুজনের আর ঝগড়াঝাটি হয় না। মাহিন সহ সবাই খানিক পর টেবিলে এলেন। মাসুক মিয়া চেয়ার টেনে বসে জগে হাত দিয়ে দেখলেন পানি নেই। প্রচণ্ড মেজাজ খারাপ হলো, তবুও নিজেকে সামলে বললেন, এটা কি বুঝলাম না, নাস্তা দিলা কিন্তু জগে পানি নাই?
লিপি আতকে উঠল। গ্লাস প্লেট সবকিছু ধুয়ে নিয়ে টেবিলে দিয়েছে, অথচ এটা খেয়ালই করেনি। মনে নাই আব্বা, আমি এক্ষুনি আনতেছি, দেন আমার কাছে। মাসুক মিয়া জগ বাড়িয়ে দিয়ে হতাশার গলায় বললেন, আজকালকার মহিলারাই হইল গিয়া প্লাস্টিক। আগের মহিলাদের মতো কাম কাজ থাকলে বুঝতে পারত। কথাই সাই দিলেন মিনারা বেগম। কামকাজ ছাড়াই তাদের গা ব্যথা, মাজা ব্যথা। আগে ঢেকি দিয়া ধান ভেঙে ভাত রান্ধন লাগতো। এখন যত মেশিন টেশিন বাইর হইছে, তারপরও তাদের কোমরে আগামাথা নাই। লিপির এসব কথাবার্তা শুনতে খুবই বিরক্ত লাগে। সে চলে গেল টিউবওয়েল থেকে পানি আনতে। কদিন হলো চাপতে চাপতে পানি ওঠে না। পাশে একটা বালতি থেকে টিউবওয়েলের ভেতরে পানি দিয়ে চেপে তুলতে হয়। খানিক দেরি হলো জল আনতে। টেবিলে জগ রেখে সে আঁচল দিয়ে নিজের ঘাম মুছে নিল। অসহ্য গরম পড়েছে, কারেন্টও নেই। রান্নাঘরের টিন নিচু থাকায় গরম লাগে বেশি। মিনারা বেগম বললেন, দেখতেছ গরমের মাঝে বেটা মানুষ দুইজন খাইতে বসছে, পাখাই না বাতাস করো। এগুলো কি শিখাইয়া দিতে হয়? বা মা বাপ তো নাই, মামা মামি ওইসব আদব কায়দা শেখায় নাই তোমারে? লিপি চারদিকে তাকায়। রান্নাঘরে একটা পাখা ছিল, এখন কোথায় কে জানে। সময় মতো কিছুই পাওয়া যায় না। সে তাড়াতাড়ি প্যাসেজে গেল। গর্ভবতী হলে তার পায়ের সমস্যা যেন আরও বেড়ে যায়, এটা আগেও খেয়াল করেছে। দেরি হলে আবার শাশুড়ি বকবেন। দুনিয়ার আর কেউ কি বাচ্চা পয়দা করেনি? এতক্ষণ লাগে একটা কাম করতে। লিপি তাদের রুমে গিয়ে পাখা পেল। তাড়াতাড়ি নিয়ে এসে বাতাস করছিল। তখনই মাহিন তার বাবাকে বলল, ক্লিনিকে কথা বলেছি, ওরই নিয়ে বিকেলে চলে যাব। ওরা দেখে কথা বলবে কি রকম কি। আচ্ছা ঠিক আছে। আমি ছুটি নিয়ে জোহরের আগে চলে আসব, তুমি রেডি থাইকো। মাহিন লিপির দিকে তাকিয়ে বলল। লিপি পাখা নাড়তে নাড়তে মাহিনের চোখে চোখ না রেখে সামনের দেয়ালের দিকে তাকিয়ে বলল, আমি বাচ্চা নষ্ট করব না। মাহিন প্রচণ্ড রাগে ওর দিকে তাকিয়ে বলল, কেন? লিপি দেয়ালের দিকে তাকিয়েই জবাব দিল, আমি বাচ্চা নষ্ট করব কেন? আমি কি বাইরের কোনো পোলা লগে শুয়ে পেট বাঁধাইছি নাকি? মাহিন ক্রোধান্বিত চেহারায় ওর দিকে তাকিয়ে আছে। মাসুক মিয়া লিপির দিকে তাকিয়ে বললেন, তুমি দেখি বেয়াদব মাইয়া, তোমার মামা আর আমাদের থাইকা বেশি বোঝে না নাকি? মহিলা মানুষের এত বেশি বোঝা ভালো না। আমরা কি কিছু না বুঝে এই সিদ্ধান্ত নিছি নাকি? মুখে মুখে আবার তর্ক করো। লিপি ডান হাতে পাখা নাড়তে নাড়তে বাঁ হাতে ওড়না দিয়ে চোখের জল মুছতে মুছতে বলল, কোনোদিনও তো তর্ক করি নাই। আমি আমার মাইয়ারে খুন করতে দিব না। মাহিন গ্লাস ছুঁড়ে মারল ওর দিকে। বাঁ হাত উপরে থাকায় পড়ল এসে কনুইয়ে। চেয়ার থেকে উঠে তেড়ে এসে ওর ঠোঁট চেপে ধরে বলল, খানকির ঘরের খানকি, মুখে মুখে তর্ক করবি না। ঠোঁট এভাবে সুতো দিয়ে সেলাই করে দিব কইলাম। মাসুক মিয়া মাহিনকে টেনে সরিয়ে নিলেন। মিনারা বেগম লিপির কনুইয়ে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ব্যাকলের মতো দাঁড়াইয়া বেটা মাইসের লগে তর্ক করো কেন? এগুলো হইল মায়ের খাওয়ার ভাব, বুঝেছ? মাহিন গালাগাল করে হাত ধুয়ে উঠে চলে গেল স্কুলে। লিপি রান্নাঘর গুছিয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কেঁপে কেঁপে উঠল কান্নায়। খানিক পর দরজায় মিনারা বেগমের ডাক শুনে উঠে গিয়ে খুলে দেয়। এই নাও তোমার ফুপু আম্মার লগে কথা কও। লিপি ফোন হাতে নিয়ে বিছানায় গেল। তখনই মক্তবের পড়া সুর দিয়ে মুখে আওড়াতে আওড়াতে তিন বোন এসে লিপির কোলে ঝাঁপিয়ে পড়ল। ইনায়া বলল, আম্মা, আজকে হুজুর জায়নামাজের দোয়া শিখাইছে। শেষ শুরু দিয়ে পড়তে শুরু করলো জায়নামাজের দোয়া, ইন্না ওয়াজ্জাহ তু। লিপি ধাক্কা দিয়ে কাছ থেকে সরিয়ে বলল, চুপ। তিন বোন চুপ হয়ে গেল। লিপিকে বাচ্চা নষ্ট করার জন্য জয়তুন বেগম ফোনে বোঝাচ্ছেন। তুমি ঘাটতামি করছো কেন লিপি? শ্বশুর শাশুড়ির কথা মানো, ক্লিনিকে যাও। এগুলো এখন অহরহ হয়। লিপি উত্তরে বলল, এভাবে আর কয়দিন ফুপু আম্মা? আজ নষ্ট করলাম, এরপর আবার মেয়ে হলে কি আবার নষ্ট করব? এরপর মেয়ে হইব কে কইছে লিপি? 3টা মাইয়া হইলে এরপর ছেলে হয়।
বেশিরভাগ বান্ধা হইল উছিলা মাত্র। তোমাদের চেষ্টা করে যাইতে হইব, দেখবা ছেলে হইব। আমার চাচি শাশুড়ি একজনের ছেলে হয় না কত ডাক্তার কবিরাজ করছে, তারপর 3টা মেয়ের পর তো মোসাদ্দেক হইল। সে আজ বড় হইয়া বিদেশে মা বাপের রোজগার করে মাসে মাসে টাকা পাঠায়। চেষ্টা তো করণ লাগবো নাকি? পুত্র সন্তান ছাড়া দুনিয়া আখেরাত সবই অন্ধকার। বয়স হলে এই পোলা তোমাদের খুঁটিয়ে যে তোমাদের দেখভাল করব, অসুখ হইলে টানবো, রুজি রোজগার করে খাওয়াইব। তোমরা মরলে দোয়া করব, আওলাদ না রাইখা মরলে দুনিয়ার আর কিছু রইল? আমার ভাই 2 দিন পর মইরা যাইব, তোমাদের চিন্তায় তার জান শেষ। আর ভাই সাহেব নাকি পরশু ঈশ্বরপুরের সাহেব কাছে গিয়েছিল, উনি বইলা দিছে মঙ্গলবার গিয়া তাবিজ আর পানি পড়া আনতে। তোমাদের পরিবারে পুত্র সন্তান হইব। বক্করালি আছে না, ওদের বাড়ির সামনে বাড়ির একজন এই পীর সাহেবের দোয়ায় পুত্র পাইছে। আসল হয়েছে বিশ্বাস, বুঝলা? বিশ্বাস করতে পারলেই কাম হয়। বিশ্বাস করে ক্লিনিকে যাও, এরপর দেখো কি হয়। আর আল্লাহর কাছে দোয়া দ্রুত করো। পুত্র সন্তান লাভের অনেক আমল আছে, এগুলো কি জানো? এগুলো আমল না করলে করে খালি ঘাটতারামি করলে হইব? আচ্ছা, একটা সহজ দোয়া শিখিয়ে দেই। ইব্রাহিম আলাইহিসসালাম এই দোয়া পাঠ কইরা পুত্র সন্তান পাইছিল। দোয়া হইল গিয়া রাব্বি হাবলি মিনাস সালিহিন। এর মানে হইল, হে আমার লালন পালনকারী, আমাকে এক সৎ পুত্র দান করুন। দোয়াটি মুখস্থ কইরা নাও, ভুইলা গেলে আমারে আবার কল দিও। আর শ্বশুর শাশুড়িকে মান্য করো, এরকম শ্বশুর শাশুড়ি পাইবা না। এই যে রোজা যায়, ঈদ যায়, আম কাঁঠালের সিজন যায়, পিঠার সিজন যায়। আমার ভাই কইছে কখনো বইয়ের বাপের বাড়ি থাইকা কিছু দেয় না কেন? আশেপাশে খবর নিয়ে দেখো কত কি দেয় বাপের বাড়ি থাইকা। আমার ভাইয়ের বউও বলতে পারবে না, কারণ আমার ভাই গরম। ভাবি এসব বলার সাহস পাইব না, জানে তোমার বাপ মা নাই, তাই নিজের কন্যার মতো দেখে। তাই কইছি, তাদেরকে মান্য করলে সুখে শান্তিতে থাকতে পারবা। লিপি কোনো জবাবে আর দিল না। কথা বলতে ভালো লাগছে না, কিছু বললে আবার সবাই বলবে বউ হয়ে মুখে মুখে তর্ক করে। এর চেয়ে চুপ থাকা ভালো। লিপি আচ্ছা বলে সালাম করে ফোন রেখে দেয়। ইনায়াকে রুমে দেখে বলল, ইনায়া, এই মোবাইল তোর দাদির কাছে দিয়ে আয়। ইনায়া ফোন নিয়ে চলে গেল। ওর পিছু পিছু গেল মিনহা আর তানহা। লিপি কি করবে ভেবে পাচ্ছে না, সে দরজা বন্ধ করে দিল। লিপি বিছানায় যায়, উপর হয়ে 2 হাত আজলা করে মুখ ঢেকে শুয়ে থাকে খানিকক্ষণ। তখনই মাথায় আসে মাহিন স্কুলে আছে, ইনায়াও দাদির মোবাইল নিয়ে গেছে। এখনই রাফিয়া আপুকে কল দেয়া যায়। মাহিন জোহরের আগে ক্লিনিকে নিতে চলে আসবে। হাতে সময় খুবই কম। লিপি তাড়াতাড়ি বালিশের পাশ থেকে মোবাইল বের করে কল দেয়। ও পাশে রিং হয়ে কেটে আসে, আবারও কল দেয় সে। 2 বার রিং হতেই রিসিভ হয়। হ্যালো লিপি, কি অবস্থা? খুব খারাপ অবস্থা আপু, এখন কি ফ্রি আছেন? আরে না, আমার তো এই টাইমেই সকল ব্যস্ততা। আচ্ছা ওয়েট, আমি অন্যদের বুঝিয়ে দিয়ে আসছি। কথাটি বলে রাফিয়া কল কেটে দেয়। মিনিট 5 পরেই কল ব্যাক করলো রাফিয়া নিজেই। হ্যালো আপু। হ্যাঁ, এবার বলো তো কি হয়েছে। লিপি আজ ভোরে সবকিছু খুলে বলে ওকে। রাফিয়া সবকিছু শুনে খানিক ভেবে বলল, মাহিন যেহেতু গায়ে হাত তুলেছে, আবার জয়তুন ফুফু সহ সবাই চাচ্ছে গর্ভপাত করতে, তাহলে তো ওরা জোরাজুরি করে নিয়ে যাবে। আর তুমি যা বললে তা থেকে স্পষ্ট ওদেরকে বোঝাতেই পারবে না, উল্টো ওরাই জোরে যুক্তি দিয়ে বোঝাচ্ছে তোমাকে। হ্যাঁ আপু, এখন কি করব আমি? তুমি এই মুহূর্তে লুকিয়ে তোমার মামার বাড়ি বা আত্মীয় কারো বাসায় চলে যাও, তারপর দেখো কি হয়। আমার তো সেরকম কেউ নেই আপু, আর মামার বাড়ি গেলে ওরা উল্টো ওদের কাছে দিয়ে দিবে। লিপি, আমি তোমার ব্যাপার নিয়ে অনেক ভেবেছি। ওরা কিন্তু অন্যায় করছে। আমি একজনের কাছে জানলাম এইভাবে ভ্রূণ হত্যাও বাংলাদেশের শাস্তিযোগ্য অপরাধ। এর মাঝে তো জোরাজোরি করছে, গায়ে হাত তুলেছে, এগুলো তো নারী নির্যাতন। সত্যি বলতে আমারও ইচ্ছে করছে
ওদেরকে কঠিন কিছু শিক্ষা দিতে। ওকে চাইলে এখন হাজতে ঢুকানো যায়, সামাজিকভাবে লাঞ্ছিত করা যায়, পত্রিকায় নিউজ করানো যায়, কিন্তু এত কিছু করব না, কারণ তোমার 3টা মেয়ে আছে, এদের ভবিষ্যৎ আছে। বাপ খারাপ এটা সবাই জানলে তাদেরও ক্ষতি হবে। তুমিও ছেড়ে দিয়ে এই মেয়েদের নিয়ে কি করবে? তবুও দেখা যাক কি হয়। তুমি যদি শক্ত হতে পারো তবে আমার কাছে চলে আসো, বাকি সব এখানে এলে দুজনে আলাপ করব। আপাতত আসো। কিন্তু এইভাবে গেলে যদি আর না আনে তখন আমার কি হবে আপু? তখন তো আরো ঝামেলা হবে। আরে না বোকা, জামাই বউ রাগারাগি করে বাপের বাড়ি যায় না। আপাতত আসো, উল্টো ওরা তোমার পায়ে ধরে নিবে। অন্তত একটা সমাধান হবে। বাচ্চা কাচ্চা ফেলে লুকিয়ে চলে আসো। তুমি আলগোছে ঘর থেকে বের হও, তারপর সিএনজি রিজার্ভ করে মৌলভীবাজার চলে আসো। আর যদি সিএনজি না আসে, তুমি যে কোনো বাজারে একটা এসে আমাকে বিকাশ নাম্বার দেবে, আমি টাকা পাঠাবো। যদি মনে করো এভাবে সংসার করতে পারবে না, তাহলে আসো, দেখবে শক্ত হলে ওরা ঠিকই ভক্ত হবে। এখন নরম, তাই তোমার জম হয়ে আছে ওরা, বুঝেছো? কিন্তু আমি চলে গেলে ওরা আনবে বলে তো মনে হয় না। ছেলের জন্য আরেকটা বিয়ে করাবে। আমার ডিভোর্স হয়নি এখনো, তোমারও না। আমাদের ছাড়া সে বিয়ে করতে পারবে না। বউ ছাড়া থাকুক, বিয়েও করতে দেব না। তুমি আগে আসো, দেখো কি করি। আচ্ছা আপু, আমি ভেবে কল দিচ্ছি, কিন্তু ইনায়াদের রেখে আসবো কি করে? আগে দুপুরের আগে বের হও বাড়ি থেকে। ইয়ানাদের আনা লাগলে পরে আনানো যাবে, আগে বের হও। শোনো, তোমাকে আজ গায়ে হাত তুলেছে, এটা কিছুই না। ভবিষ্যতে তোমাকে আরো নির্যাতন করবে, দরকার হয় আরেকটা বিয়ে করবে। তাই স্থায়ী সমাধান দরকার। দেয়ালে পিঠ ঠেকার আগে ফয়সালা হোক। আপাতত আমি ধরো আশ্রয় তোমার, সুতরাং একটা ঝামেলা বাঁধুক, তাহলে সমাধান হয়ে যাবে। না হয় এইভাবেই মরতে হবে তোমার। আচ্ছা আপু, আমি একটু পর কল দিচ্ছি। লিপি ফোন রেখে রুমে পায়চারি করছে। রাফিয়া আপুর উপর ভরসা করে বের হয়ে যাবে? যদি পরে বড় কোনো সমস্যা হয়, নাকি ওদের কথা মতো বাচ্চা নষ্ট করবে। কিন্তু 6 মাস পর এভাবে গর্ভপাত করা তো বাচ্চার সঙ্গে তার নিজেরও মৃত্যু ঝুঁকি আছে। তাছাড়া এই বাচ্চা নষ্ট করার পরের বারও যদি মেয়ে হয়, হঠাৎ মনে হলো লুবনা ভাবির সঙ্গে কল দিয়ে পরামর্শ নেওয়া যায়। লিপি লুবনার নাম্বার বের করে কল দেয়। রিসিভ হয় সঙ্গে সঙ্গে। হ্যালো ভাবি, কি করো? একা একা আর কি করব, তোর ভাই তো বাইরে। সবসময় কি শুধু এগুলোই মাথায় ঘুরে তোমার? বলেছি কি করো এখন? কেউ আশেপাশে না থাকলে কিছু জরুরি কথা আছে। ঘর দর ঝাড়ু দেই, বল কি বলবি? তোমার রুমে যাও, মামি শুনলে সমস্যা হবে। আমার রুমেই আছি, বল। ভাবি, আমি এখন কি করব বলো না? ওদের নির্যাতনে আমি অতিষ্ঠ। আজও মাহিনা আমার গায়ে হাত তুলেছে, আর ওরা জোর করে বাচ্চা নষ্ট করতে যাচ্ছে। আমি কি করব বলো? লুবনা খানিক ভেবে বলল, আমি কি করব বল লিপি? আমি তোর ভাইকেও বলি, আম্মাকেও বহুদিন এসব বলছি, ওরা উল্টা আমাকে গালাগাল করে। মামা নাকি ওদের বলেছেন বাচ্চা নষ্ট করতে। ওরা জিজ্ঞাসা করছিল, উনি বলেছেন তারা যা ভালো মনে করে করুক। ভাবি, আজ জোহরের আগে মাহিনী স্কুল থেকে আসবে আমার ক্লিনিকে নিতে। একে তো মেয়েকে আমি জেনে শুনে মেরে ফেলতে পারি না। আমার আবার নিজেরও ভয় লাগছে আমার। আমি কি বলবো বল লিপি? তোর জামাইকে বুঝিয়ে বলে দেখ, আমাকেও কল দিয়ে দিস, আমিও বুঝিয়ে বলে দেখব। এর বাইরে আর কি বলবো বল? আমার সতীনকে কল দিয়েছিলাম। সে এখন একা একা থাকে আর বিজনেস করে, টাকা পয়সা এখন অনেক। ওনাকে সব বলার পর বলছে মাহিনী স্কুলে থাকতে বাচ্চা কাচ্চা রেখে ওনার কাছে পালিয়ে যেতে। কি পাগল নাকি এই মহিলা? উনি কি ছেলে না কি যে বাচ্চা কাচ্চা রেখে ওনার কাছে পালিয়ে যাবি? সেটা না ভাবি, উনি বলছে মাহিনকে শিক্ষা দেবে। আমি ওনার কাছে চলে গেলে মাহিনকে আরেকটা বিয়ে করতে দেবে না। আমরা দুজনেই তো তার বউ, ওনাকে ডিভোর্স দেয়নি এখনো। বাচ্চা কাচ্চা কি করবি? বলছে আপাতত থাকুক, তুমি আগে আসো। ওরা যেহেতু জোরাজোরি করছে বাচ্চা নষ্ট করার জন্য, তাই আগে নিজে পালিয়ে আসো, দেখো কি হয়। ভাবি, আমার মনে হয় রাফিয়াপুর ইচ্ছা আমার পেটের বাচ্চা থাকা পর্যন্ত ওনার কাছে রাখবে। এর ভেতরে মাহিন পেটের মেয়ে মেনে নিয়ে ফিরিয়ে আনলে আনবে, না হয় ওনার এখানে রেখে বাচ্চা সেফ মতো ডেলিভারি করাবে। এটা হয়তো চাচ্ছেন। তখন মাহিন মেনে না নিলে নিজেই হয়তো পালাবে। তাহলে আগেই মাহিনকে বল, মেয়ে হলে রাফিয়া নিয়ে নিবে, তাইলে আর নষ্ট করবে না হয়তো।
রাফি আপু তো সেটা ওকে বলতে বলেনি, আর উনি বাচ্চা রাখবে এইগুলো আমার ধারণা, বলেনি নিজেও। আরে না, এভাবে পালিয়ে গেলে আরও ঝামেলা হতে পারে। সব কিছু কি এত সহজ? তাহলে আমি কি করব ভাবি? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আচ্ছা মাহিন, স্কুল থেকে এলে কল দিয়ে আমার সঙ্গে কথা বলাবি, দেখি কি বলে। এভাবে পালিয়ে গেলে বড় হবে ঝামেলা। আল্লাহ 3টা মেয়েও দিয়েছে, ভেবেচিন্তে পা ফেলবি। লিপি আমতা আমতা করে বলল। আচ্ছা কল রাখি, দেখি কি হয়। লিপি ফোন রেখে বিছানায় চুপচাপ বসে রইল। খানিক ভেবে সিদ্ধান্ত নিল মাহিন এলে ভাবির সঙ্গে কথা বলাবে। পালিয়ে যেতে সাহসে দিচ্ছে না, ভাবতেই কেমন ভয় হচ্ছে। বিছানা থেকে উঠে দরজা খুলে সে। ইনায়াদের খাওয়ানো দরকার। রান্নাঘরে গিয়ে দেখে 3 বোন কলতলায় পানি নিয়ে খেলাধুলা শুরু করেছে। সে দরজার সামনে গিয়ে তানহাকে টেনে কোলে এনে ইনায়া আর মিনহাকে ধমক দিয়ে বলল, কলতলায় এসো কেন তোমরা? হঠাৎ পিছলে পড়বা, ভেতরে আসো। ইনায়া মিনহাও ঘরে এলো। এদেরকে খাইয়ে গোসল করিয়ে দুপুরে রান্না বান্না করে জোহরের আজান হয়ে গেল। বুকে সারাক্ষণ একটা ভয় খাপটি মেরে আছে। মাহিনের আসতে দেরি হচ্ছে দেখে মাঝে মাঝে মনে হচ্ছে হয়তো মাহিন ব্যাপারটা বুঝে গেছে। বাচ্চা নষ্ট করার ভূত মাথা থেকে হয়তো নেমেছে। লিপি সব কাজ শেষ করে রুমে গিয়ে দুশ্চিন্তায় পায়চারি করছিল। হঠাৎ মাহিন এলো। কোনো কথা না বলে টেবিলের উপরে ছাতা রেখে বাথরুমে চলে গেল হাত মুখ ধুতে। লিপির বুক ধুকপুক করছে। হঠাৎ ঠোঁট শুকিয়ে যাচ্ছে ভয়ে। আজকাল মাহিনকে দেখলেই যেন ভীষণ ভয় ভয় লাগে। কেন লাগে নিজেই বুঝতে পারে না। মাহিন খানিক পর রুমে এলো। লিপি গামছা বাড়িয়ে দিল তাকে। তারপর বালিশের পাশ থেকে মোবাইল নিয়ে লুবনাকে কল দিল। ও পাশে রিসিভ হতেই বলল, ভাবি ও তো এসেছে, কি কথা বলবে বলো। কথাটি বলে মাহিনের দিকে মোবাইল বাড়িয়ে দিয়ে বলল, ভাবি তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, এই নাও। মাহিন তীক্ষ্ণ চোখে লিপির দিকে তাকিয়ে মোবাইল হাতে নেয়। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? ভালো। আজ নাকি ক্লিনিকে যাবে? হ্যাঁ। আসলে কি বলবো বুঝতে পারছি না। আপনিও তো শিক্ষিত মানুষ, সব কিছুই বুঝেন জানেন। আসলে 6 মাস হয়ে গেছে গর্ভে বাচ্চা, মেয়েও চিহ্নিত করতে পারছে ডাক্তার। এখন কি নষ্ট করা ঠিক হবে? এটা তো দুনিয়ায় আসার আগেই মেয়েকে খুন করার মতো। মাহিনের মেজাজ খারাপ হয়ে গেল। সে ক্রোধে বলল, বুঝলাম না ভাবি, যেখানে মামা মামি অনুমতি দিয়েছেন, আমার পরিবারেও মুরব্বীরা আছেন, আমার মা বাপ ফুপু আছেন, তারা সবাই সিদ্ধান্ত নিয়েছে এটা, আপনি মাঝখান থেকে ঠিক হচ্ছে নাকি বেঠিক হচ্ছে শিখাইতে শুরু করছেন কল দিয়া? বুঝলাম না কিছু। লুবনা আমতা আমতা করে বলল, ভাই আপনি রাগ করবেন না, আমি আসলে সরলভাবেই আপনাকে কথাটা বলছি। আসলে লিপি ভয় পাচ্ছে তো, তাই 6 মাস পর বাচ্চা নষ্ট করলে মায়েরও শুনছি মৃত্যুর ঝুঁকি থাকে। ভয় পাচ্ছে? আপনি সাহস দেন পারলে তাকে। আপনি উল্টো কান পড়া দেওয়া শুরু করেন। আর কিসের মৃত্যু ঝুঁকি? ঝুঁকি তো সব কিছুতেই থাকে। মুসলমানিতেও অত ঝুঁকি আছে। বাচ্চা জন্ম দিতেও অনেক মা মারা যায়। ঝুঁকি কিসে নাই? এই ঝুঁকি আর গর্ভপাতের ঝুঁকি আলাদা, ডাক্তাররাও তো বলে। কোন ডাক্তার আপনাকে বলছে? বহু ডাক্তার আমাদের দেখা আছে। আমরা কি ডাক্তার ছাড়া কাজ করব নাকি? আচ্ছা ভাই রাখছি, আমি এমনি কল দিয়েছিলাম। লুবনা কল রেখে দিল। লিপি বিছানায় বসে আছে। মাহিন ফোন বিছানায় ফেলে বলল, মুর্শিদ ধরা শুরু করছো তাই না? দুনিয়ায় আর কেউ গর্ভপাত করে না, তুমি দুনিয়ার আলাদা। তুমি এভাবে কেন কথা বলছো? উনি তো এমনিই কথা বলেছে, তাছাড়া উনি তোমার সম্বন্ধীর বউ। তোর সম্বন্ধীর বউ বলে কি এখন পা ধুয়ে পানি খাবো? আমি কি সেটা বলেছি? তাকে তো একটু মান্য করে কথা বলতে পারতে। আমি অত মান্য করি না, কারো খেয়ে না। এত কথা না বলে টেবিলে ভাত দিয়ে রেডি হও। লিপি চুপ করে বসে রইল খানিকক্ষণ। মাহিন পুনরায় বলল, কি হলো? কথা কি কানে যায় না? ভাত দিতে বলছি না? লিপি উঠে গেল ভাত দিতে। টেবিলে সবকিছু দিয়ে আবার সে বিছানায় এসে শুয়ে রইল। মাহিন খাওয়া শেষ করে ফিরে এসে দেখে লিপি শুয়ে আছে। শুয়ে আছিস কেন? রেডি হতে বলিনি? রেডি হব কেন? রেডি হব কেন মানে? তোকে কাল থেকে কি বলেছি? তুই তো গাড়ি করছো কেন? তাহলে
তোকে কি আম্মা ডাকবো? বিছানা থেকে উঠে রেডি হও তাড়াতাড়ি। আমি তো কালও বলেছি আমি বাচ্চা নষ্ট করব না। মাহিন রাগে টেবিল থেকে ছাতা নিয়ে লিপিকে এলোপাথারি আঘাত করতে শুরু করে। ছাতার ডাটের প্রথম আঘাতটা এসে লেগেছে লিপির নিচের ঠোঁটে। সে মাগো বলে আর্তনাদ করে ঠোঁট চেপে ধরে। পরের বাড়িটা লাগে পেটে। সঙ্গে সঙ্গে দম বন্ধ করে লিপি উপর হয়ে যায়। তারপর মাথায়, ঘাড়ে, পিঠে একের পর এক আঘাত করতে থাকে মাহিন। ছোট্ট তানহার ঘুম ভাঙতেই এসব দেখে কান্না শুরু করে। বাড়ির সবাই ছুটে এলেন এদিকে। মাহিন ততক্ষণে নিজের সমস্ত রাগ উগরে দিয়ে ছাতা বিছানায় ছুঁড়ে ফেলে গালাগাল করতে করতে ঘর থেকে বের হয়ে যায়। মাসুক মিয়া আর মিনারা বেগম রুমে এসে ঢুকলেন। পিছু পিছু এসেছে ইনায়া আর মিনহা। মিনারা বেগম ছুটে গেলেন বিছানায়। আরে হইছেটা কি? কিসের তো হইচই? দেখি সোজা হও তো লিপি, সোজা হও। লিপিকে তিনি টেনে সোজা করলেন। ঠোঁটের রক্তে ওর হাত ভরে গেছে। মাসুক মিয়া আলনা থেকে গামছা দিয়ে বললেন, ঠোঁট মুছে দাও। মিনারা বেগম ঠোঁট মুছে দিতে দিতে বললেন, কি নিয়া হইল এসব? মাহিন তো কিছুক্ষণ আগে মাত্র স্কুল থেকে আইছে, আবার কি তর্ক বিতর্ক শুরু করিলা নাকি? পুরুষ মানুষ বাইরে থেকে ঘরে আইলে একটু শান্ত থাকতে হয়, বুঝলা? তারপর মাসুক মিয়ার দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলেরও বাড়ছে, বুঝেছো? বেশিবার ভালো না। মাসুক মিয়া তানহাকে নিয়ে বাইরে গেলেন কান্না বন্ধ করতে। খানিক পর মিনারা বেগমও লিপিকে বললেন, তুই ঘুমা আজকে, আমি রাখতেছি। লিপি কোনো জবাব দিল না। সে শুয়ে আছে। ইনায়া আর মিনহা এতক্ষণ জল টলমল চোখে তাকাচ্ছিল। এখন লিপির পাশে এসে বিছানায় চুপচাপ শুয়ে আছে। লিপি সোজা সিলিংয়ের দিকে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে। কিছু কঠিন সিদ্ধান্ত নিচ্ছে। মাথার ভেতর চিন্তার ঝড় বইছে। কঠিন সিদ্ধান্তগুলো মানুষ নেয় হুটহাট। বেশি ভেবে সেসব নেওয়া যায় না, সেগুলো এভাবে হুটহাট নেওয়া হয়। লিপির এই মুহূর্তে মনে হচ্ছে মাহিনকে খুন করে নিজে আত্মহত্যা করতে। আবার মনে হয় এই পশুর সংসার করার থেকে রাফিয়া আপুর কাছে চলে যাবে। ওনার মতো কাজ করে বাঁচবে, নিজে রুজি রোজগার করবে। তাহলে ইনায়াদের কি হবে? একবার ভাবছে ওদের তিনজনকেই নিয়ে যাবে। এদেরকে কষ্ট করে মানুষ করে বিয়ে দিবে। মাহিনের বিরুদ্ধে গিয়ে মামলা করে জেল খাটাবে। আর যাই হোক, ওর সঙ্গে আর সংসার করা যায় না। সুযোগ পেলেই পালাবে এখান থেকে। লিপি অস্ফুটে ইনায়া আর মিনহাকে বলল, তোমরা বাইরে গিয়ে খেলাধুলা করো তো, যাও। দুজন চুপচাপ বিছানা থেকে নেমে চলে যায়। লিপি দরজা বন্ধ করে এসে ফোন হাতে নিয়ে কল দিতে গিয়ে দেখে টাকা নেই। তাড়াতাড়ি ইমার্জেন্সি ব্যালেন্স এনে কল দেয়। রাফিয়া রিসিভ করে সঙ্গে সঙ্গেই। হ্যালো লিপি, কি অবস্থা? আমি তো অপেক্ষা করছিলাম। আপু, আমি লুবনা ভাবির সাথে কলে কথা বলে ভেবেছিলাম, মানে আচ্ছা দেখি আরেকবার চেষ্টা করে সব ঠিক হয় কিনা। কিন্তু পশুটা ভাবির সাথেও বাজে আচরণ করে, আমাকেও মারধর করেছে। আমার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে এখনো। কোনো ইচ্ছা নেই ওর সংসার করা। আমি আপনার কাছেই আসছি। রাফিয়া খানিক ভেবে বলল, মাহিন তো তাহলে স্কুল থেকে চলে এসেছে। তুমি আজ বের হইও না। রাস্তায় ধরতে পারলে বের হওয়ার ঝামেলা হবে। তুমি বরং কাল মাহিনের স্কুলে গেলে বের হও। আচ্ছা ঠিক আছে আপু। আর ছবি তুলে রাখো ঠোঁটের। মারের দাগের ছবি থাকলে ভালো হবে। ঠোঁট ছাড়াও তো আপু পিঠে মেরেছে। যেখানেই দাগ আছে ছবি তুলো। দরকার হয় দরজা বন্ধ করে তোমার মেয়েকে দিয়ে তুলিয়ে নাও। কাল আপনার ওখানে গিয়ে তুললে হবে না? দাগ না থাকতে পারে, ওই বাসায় তোলাই ভালো। আচ্ছা আপু। তুমি তুলে আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখতে পারো। ধরো তুমি রাস্তায় ধরা পড়লে, নিয়ে বন্দি করে রাখলো, আমি তখন এগুলো দিয়ে পুলিশ পাঠাতে পারবো। বুঝেছি আপু, কিন্তু আমার মোবাইলে তো এমবি নেই। আচ্ছা আমি পাঠাচ্ছি, তুমি আগে ছবি তুলে দাও। আচ্ছা আপু, রাখছি এখন। লিপি কল কেটে দিয়ে ডাকলো, ইনায়া, এই ইনায়া। বারান্দা থেকে ইনায়া জবাব দিয়ে এদিকে এলো। লিপি দরজা বন্ধ করে বাতি চালিয়ে ক্যামেরা অন করে ওর হাতে দিয়ে বলল, ঠোঁটের ছবি তুলতো দেখি। এখানে ক্লিক দিবি এইভাবে। ইনায়া মাথা কাত করে মোবাইল হাতে নিল। লিপি বিছানায় বসে আছে। কয়েকটা ছবি তোলার পর দেখলো ঠিক আছে। তারপর পিঠের দিকের কামিজ তুলে বলল, দেখ তো আমার পিঠে দাগ কোথায় কোথায়। ইনায়া আঙ্গুল দিয়ে দেখালো পিঠের কয়েকটি স্থান। ছাতার ডাটের আঘাতের লাল দাগ পড়ে আছে। লিপি আবার ওর হাতে মোবাইল দিয়ে বলল, ছবি তুলো দাগগুলোর, আমরা দেখবো। ইনায়া ছবি তুলে দিল। লিপি এবার পেটের দিকের কামিজ তুলে দেখলো
আঘাতের তেমন দাগ পড়েনি, তবে বোঝা যাচ্ছে কিছুটা। এই জায়গার ছবি তুলো। ইনায়া ক্লিক দিল। লিপি ঘাড়ের চুল সরিয়ে বলল, এখানে কি দাগ আছে? থাকলে তুলো। মা মেয়ের ছবি তোলার পর্ব শেষ হতেই লিপি ইনায়াকে চুমু খেয়ে বুকে জড়িয়ে ধরে আদর করে দরজা খুলে দেয়। খানিক পর মোবাইলে মেগাবাইট পাঠিয়ে দেয় রাফিয়া। লিপি তাড়াতাড়ি ডাটা অন করে ছবি পাঠায়। রাফিয়া সব কিছু দেখে বলল, ঠোঁটের অবস্থা তো খারাপ লিপি, তুমি হালকা গরম পানি দিয়ে ঠোঁট পরিষ্কার করো। তবে এই অবস্থায় মাহিন আপাতত তোমাকে ক্লিনিকে নেবে না, ধীরে সুস্থেই বের হয়েও। আচ্ছা আপু। আচ্ছা, তোমার মেয়েদের ছবি দাও দেখি। লিপির ফোনেই ছিল ছবি। কয়েকদিন আগে 3 মেয়েকেই কালো ওড়না মাথায় পেঁচিয়ে দিয়ে উঠানের উত্তর দিকে ফুল গাছের পাশে তুলেছিল। লিপি ছবিটা পাঠায় রাফিয়াকে। রাফিয়া দেখে মেসেজ দেয়, মাশাল্লাহ কি কিউট কিউট বাচ্চাগুলো, আর তানহা দেখতে ওর বাপের মতোই হয়েছে। আপু ওকে কি নিয়ে বের হবো? আপু ও তো কান্না শুরু করবে আমায় না পেলে। এটা তো আরো ভালো, তুমি নেই ওরা সামলাতে হিমশিম খাবে। তবুও আগে তুমি আসো, এরপর ওদের চিন্তা। কাউকে পাঠালে মাহিনী ওদের দিয়ে দেবে, কারণ বাচ্চাদের যন্ত্রণা ওরা সহ্য করবে বলে মনেই হয় না। বুঝেছি আপু। দুজনের এভাবে নানান বিষয় নিয়ে আলোচনা শুরু হলো। মাহিন বাসায় ফিরে রাতে। লিপি তখন রান্নাঘরে। সবাইকে খাইয়ে এসে খেতে বসেও খেতে পারল না। এক লোকমা মুখে দিতে ঠোঁটে লেগে জ্বালাপোড়া শুরু হয়েছে। প্লেটে পানি ঢেলে রান্নাঘর গুছিয়ে এসে ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি। মাহিন আজ মাঝের রুমে। ঘুম থেকে উঠল লিপি সবার আগেই। রোজকার মতো নাস্তা রেডি করে সবাইকে দেয়। মাহিন নাস্তা করে চলে যায় স্কুলে। মাসুক মিয়াও কোথাও চলে গেছেন। ইনায়া 2 বোনকে নিয়ে বিছানায় লাফালাফি করছে, বালিশ নিয়ে খেলছে। লিপির বুক ধুকপুক করছে। এখনই মোবাইলটা নিয়ে আলগোছে বের হয়ে যেতে হবে। লিপি নিজের রুমে গেল। ওরা খেলায় মেতে আছে। বাচ্চাদের জন্য কষ্ট হচ্ছে, তবুও বিছানার নিচে থেকে কিছু টাকা আর মোবাইল নিয়ে বাইরে এলো। উঠান পেরিয়ে রাস্তায়। রাস্তার 2 পাশে বাঁশঝাড়। লিপি চারদিকে তাকিয়ে সতর্কভাবে রাস্তা দিয়ে যাচ্ছে। আচমকা দেখে বক্কর আলী এবং মাসুক মিয়াকে। ওরা গল্প করতে করতে এদিকে আসছে। পিলে চমকে উঠল লিপির। ইতিউতি করে পলকে সে পশ্চিমের বাঁশঝাড়ের ফাঁকফোকর গলে সোজা গহীন বনে ঢুকে গেল। খানিক দূরে গিয়ে দেখে বাঁশঝাড়ের শেষ, এরপর বন্য ঘাসের ঝোপঝাড়। এখন ভয়ই পাচ্ছে লিপি। প্রথমে এত কিছু না ভেবে ঢুকে পড়েছে। এখান থেকে রাস্তাও দেখা যাচ্ছে না, তবে এখনো ওদের কথা শোনা যাচ্ছে। রাস্তায় দাঁড়িয়ে কি গল্প জুড়ে দিয়েছেন দুজন। কি করবে এখন? সে যতদূর জানে সোজা পশ্চিমে আরেকটা মহল্লার রাস্তা আছে, সেটাও গিয়ে লেগেছে মেন রাস্তায়। সেখানে গেলে গাড়ি পাবে, তবে হুট করে তাকে ওই রাস্তায় দেখলে লোকজন সন্দেহ করতে পারে। পায়ের কারণে সবাই তাকে না দেখলেও চিনে। এই রাস্তা রেখে ওই রাস্তায় একা একা কেন, সেটা নিয়ে উৎসুক লোকজন মাথা ঘামাবে। হঠাৎ মনে হলো সে তাদের রাস্তা দিয়েই যাবে, তবে সোজা রাস্তায় বের না হয়ে বাঁশঝাড়ের ভেতর দিয়ে একেবারে মাথায় চলে যাবে। তাহলে কেউ দেখার সুযোগও নেই। সে বাঁশের ফাঁক দিয়ে আস্তে আস্তে হাঁটতে থাকে। উঁচু নিচু জায়গার কারণে পায়ের সমস্যা তীব্রভাবে ধরা দিচ্ছে। পেট নিয়েও হাঁটতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছে। আর একটু এগিয়ে বাসে হেলান দিয়ে বসে গেল সে। আরামই লাগছে ভীষণ। খানিক জিরিয়ে নেওয়া যায়। মিনিট কয়েক পর খেয়াল করে দেখে ওদের কথা আর শোনা যাচ্ছে না, চলে গেছে নিশ্চয়ই। লিপি উঠে দাঁড়ায়। এখন বের হতে পারবে। সোজা আবার রাস্তার দিকে যায়, কিন্তু বের হওয়ার আগে 2 হাতে বাঁশে ধরে মাথা বের করে দেখে এই রাস্তার মাথায় কয়েকটা ছেলে দাঁড়িয়ে গল্পগুজব করছে। আবার তাড়াতাড়ি গহিনে গেল, বসে পড়ল বাসে হেলান দিয়ে। ভয়ে বুক ধুকপুক করছে, গলা শুকিয়ে যাচ্ছে। হাত দিয়ে দেখে নিল সালোয়ারের ভাঁজে টাকাটা আছে কিনা। মোবাইলও ঢুকিয়ে নিতে পারলে সুবিধা হতো, কিন্তু তা সম্ভব হচ্ছে না। অস্থিরতা দূর করতে, নিজেকে শান্ত করতে চোখ বন্ধ করল সে। মনে হচ্ছে ঘুম এসে যাবে। ছেলেগুলো রাস্তা থেকে না গেলে বের হওয়া যাবে না। এখান থেকে দেখাও যাচ্ছে না, কথাও শোনা যাচ্ছে না। এভাবে বসে থাকলে চলবে না, আর একটু ঘনিষ্ঠ হতে হবে ওদের, যেভাবে দেখা কিংবা শোনা যায়। লিপি উঠে আবার হাঁটতে হাঁটতে চলে যায় একেবারে রাস্তার মাথায়। ছেলেগুলোকে এখন দেখা যাচ্ছে। জিন্সের পকেটে 1 হাত ঢুকিয়ে পা ফাঁক করে দাঁড়িয়ে সিগারেট টানতে টানতে গল্প করছে ওরা। লিপি আড়ালে বসে পড়ে। সিগারেট শেষ হলে মিনিট কয়েক পর ওরা গল্প করতে করতে এক একজন এক এক দিকে চলে যায়। লিপি আস্তে আস্তে উঠে দাঁড়ায়। যত তাড়াতাড়ি এই এলাকা ছাড়া যায় ততই ভালো। তাকে ঘরে দেখতে না পেয়ে এতক্ষণে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে হয়তো। সালোয়ার কামিজ ভালোভাবে ছেড়ে মুছে বের হয় রাস্তায়।
চারদিকে সতর্ক দৃষ্টি রেখে দ্রুত হেঁটে উঠে এসে পাকা রাস্তায়। ভাগ্য সহায় থাকায় সঙ্গে সঙ্গে একটা সিএনজি পেয়ে গেল। হাত তোলা দিয়ে থামিয়ে বলল, আউশকান্দি যাবেন? হ্যাঁ যাব, ওঠেন। পেছনের সিটে দুজন ছাত্রী। লিপি তাদের পাশে বসে। নামে এসে আউশকান্দি বাজারে, সেখান থেকে বাসে করে শেরপুর। বাস থেকে নেমে রাফিয়াকে কল দেয়। কয়েকবার রিং হতেই রিসিভ হলো ওপাশ থেকে। হ্যালো আপু, আমি শেরপুর এসেছি, কি করব? বাবা, চলে এসেছো তাহলে? হ্যাঁ আপু, অনেক রিস্কে এসেছি, এখনো শরীর কাঁপছে আমার। তাই নাকি? আচ্ছা তুমি কিছু খেয়ে নাও। আর টাকা কি আছে নাকি পাঠাবো? আচ্ছা আপু আমার কাছে, এখন বলুন কিভাবে আসবো? এখান থেকে সোজা বাসে মৌলভীবাজার আসো। কাউকে জিজ্ঞেস করো মৌলভীবাজারের বাস কোথায়, দেখিয়ে দেবে। আর আমি একটা ছেলেকে বাস স্টেশনে পাঠাচ্ছি, তোমাকে মেসেজ দিয়ে ওর নাম্বার দিয়ে দেব। বাস থেকে নেমে তাকে কল দিও। আচ্ছা আপু। লিপি এক দোকানদারকে জিজ্ঞেস করে বাস খুঁজে বের করে উঠে গেল। তখনই কল এলো শাশুড়ির মোবাইল থেকে। একের পর এক কল। লিপি রিসিভ করলো না। আরও মিনিট 20 পর মাহিনও কল দিতে শুরু করে। তার মানে ওর কাছেও খবর পৌঁছে গেছে। অজানা এক আতঙ্কে বুক ধরফর করে লিপির। গলা শুকিয়ে আসে বারবার। পানি নিয়ে উঠলে ভালো হতো। রাত থেকে কিছু খাইওনি। মাহিনের কলও রিসিভ না করে ফোন অফ করে দিল সে। স্টেশনে যখন পৌঁছেছে তখন দুপুর 2টা। বাস থেকে নেমে মোবাইল অন করে কল দিতেই বাইকে বসা ছেলেটি হাত তুলল। লিপি এগিয়ে গেলে ছেলেটা বলল, রাফিয়া আপু পাঠাইছেন আমাকে। ও আচ্ছা। ছেলেটি এবার লিপির মাথা থেকে পা অবধি তাকায়। ওর পরনে ব্লু কালার কামিজ, পায়ে চটি জুতো। শারীরিক অবস্থা দেখে ছেলেটি বলল, আমি তো বাইক নিয়ে চলে এসেছি, আপনি তো পেছনে বসে যেতে পারবেন বলে মনে হয় না। হ্যাঁ ভাই, আমি তো বাইকে বসে যেতে পারবো না। ছেলেটি মোবাইলে কাউকে কল দিল। হ্যালো আপু, আমি তো বাইক নিয়ে চলে এসেছি, উনি তো বাইকে যেতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু। ছেলেটি প্যান্টের পকেটে মোবাইল রেখে বাইক সাইড করে বলল, দাঁড়ান আমি আসছি। খানিক পর রিক্সা একটা নিয়ে এলো। আপনি উঠে বসুন। লিপি উঠল। রিক্সা চলছে। ছেলেটি বাইক নিয়ে পিছু পিছু আসছে। মেইন রাস্তা থেকে একটা গলি দিয়ে ঢুকলো রিক্সা। খানিক দূরে গিয়ে থামে। লিপি জিজ্ঞেস করে, ভাড়া কত? বাইক নিয়ে কাছে এসে ছেলেটি বাধা দিয়ে ভাড়াটা দিয়ে রিক্সা বিদায় করে। আসুন। লিপি বাঁ পাশের দোতলা বাসাটির দিকে তাকায়। নিচের দোকানের উপরে লেখা রাফিয়ার নাম এবং খাবার অর্ডার করার নাম্বার, ফেসবুক পেজ আর গ্রুপের নাম। ডান দিকের সিঁড়ি দিয়ে ছেলেটি লিপিকে নিয়ে উপরে এলো। দরজায় নখ দিতেই রাফিয়া খুলে দিল। আসো লিপি, ভেতরে আসো। কি অবস্থা হয়েছে তোমার? চেনাই যাচ্ছে না। লিপি ভেতরে এলো। ছেলেটি বলল, আপু আমি এখন যাই? মার খাবি, ভেতরে আয়। সে মুচকি হেসে ভেতরে এলো। একটা পালং রুমে বিছানায় একটা ছেলে ঘুমোচ্ছে। রাফিয়া পাশের রুমে দরজা খুলে বলল, প্রবন্ধ ঘুমাচ্ছে, আমরা এখানে গিয়ে বসি। এই রুমে কার্পেট বিছানো। জুতো বাইরে রেখে ঢুকলো দুজন। লিপি চারদিকে তাকিয়ে দেখে বিশাল লাইব্রেরি। তাকে তাকে বই সাজানো। মাঝখানে একটা টেবিলে ল্যাপটপ। সামনে একটা চেয়ার ছিল। রাফিয়া আরেকটা দরজা খুলে চেয়ার নিয়ে এলো। লিপি আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো, ওইদিকে কি আরেকটা রুম? রাফিয়া মুচকি হেসে বলল, না, রান্নাঘর। তবে আমার বিজনেসের রান্নাবান্না সব কিছু নিচে হয়। ও আচ্ছা। তুমি হাত মুখ ধুয়ে নাও, আসো আমার সঙ্গে। রাফিয়া আবার রান্নাঘরের দরজা খুলে ভেতরে গিয়ে সোজা আরেকটা দরজা খুলে বলল, যাও, এই যে বাথরুম। লিপি সেখানে এসে দেখে অনেকটা প্যাসেজের মতোই জায়গা। এক মাথায় বাথরুম, আরেক মাথায় ব্যালকনিতে চেয়ার। সে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলো। এসে শুনল রাফিয়া ছেলেটিকে ধমকাচ্ছে। রাফিয়া টেবিলে ল্যাপটপের সামনে বসা, পরনের শাড়ি। সে রোগাটে চেহারা আর নেই, বয়স যেন আরো কমেছে। দেখি আপু ডাকার মতো মায়াবী চেহারা। তোকে বলছি তুই কান ধরবি। ছেলেটি হেসে বলল, কেন আপু, আমার অপরাধটা কি? তোকে আমি বললাম আমার একজন মেহমান আসবে শেরপুর, অলরেডি চলে এসেছে, ওকে আনতে যেতে হবে। তুই সঙ্গে সঙ্গে আচ্ছা আপু, আনবো আপু, যাচ্ছি আপু বলে ফোন কেটে দিলি। আমি কিছু বলার আগেই এত অস্থিরতা কেন?
এরপর বাইক নিয়ে গিয়ে শিক্ষা হইল তো, এখন কান ধর এই বাদরামির কারণে। ছেলেটি কান ধরল। রাফিয়া মুচকি হেসে বলল, বসো তোমরা, আমি জুস নিয়ে আসি। রাফিয়া গিয়েই সঙ্গে সঙ্গে একটা সাদা ট্রেতে করে 3 গ্লাস লাল টকটকে জুস নিয়ে এলো। লিপি অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি কিভাবে বানালেন আপু? এটা কিসের শরবত এত লাল? রাফিয়া মুচকি হেসে বলল, তুমি যখন শেরপুর আছো বললে তখন হঠাৎ নিচে দেখলাম তরমুজের ভ্যান, ডেকে দাঁড় করিয়ে এনেছি। এগুলো বানিয়ে আগে ফ্রিজে রাখলে ভালো হয়। ও আচ্ছা, তরমুজের শরবত এর আগে তো খাইনি। খেয়ে দেখো। লিপি এক চুমুক খেয়ে বলল, বাহ, অনেক মজা তো। আর ঠান্ডা হওয়ায় আরও অন্যরকম লাগছে। কিরকম বানাতে হয় আর কি কি দিয়েছেন? লেবু, চিনি আর বরফ দিয়েছি। ও আচ্ছা। ছেলেটি শরবত শেষ করে বলল, আপু আমি এখনই যাচ্ছি, একটু কাজ আছে। আচ্ছা যা। আর কাল ভোরে বাজার করতে তুই আসবি নাকি শিপলা আসবে? আমি আসবো, সমস্যা নেই। আচ্ছা যা। ছেলেটি বিদায় নিল। লিপি চারদিকে তাকিয়ে বলল, অর্ডার কিভাবে নেন আপু? এই যে ল্যাপটপ নিয়ে বসে আছি, পেজে আছে, কলেও আসে। ও, আর ঘর ভর্তি বই দেখছি, খুব পড়েন মনে হয় এখন। হ্যাঁ, তোমাকে ওই দিন বললাম না আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন থাকি, মানে সব মিলিয়ে ওদের মধ্যে মিলেমিশে থাকতে পারি না। এক তো নিজের মাঝে বিয়ে ছিল, ওই বিষয় নিয়ে আলোচনা, আর একটা এখন এই যে বিজনেস, নানান মানুষের নানান কথা, তাই অবসর এখন বই পড়ে কাটাই। অবশ্য আমার ফ্যামিলির সাথে বোঝাপড়া ঠিক রেখেছি, তাদের সাপোর্ট আছে। আর বিছানার ওই ছেলেটার কথা বলেছিলেন? হ্যাঁ, ওর নাম রেখেছি প্রবন্ধ ইসলাম, 4 বছর বয়স। কিন্তু তুমি তো এসব জানার কথা। না, আমি ওই দিন আপনার কাছেই প্রথম শুনেছি। মাহিন বা খালা নিশ্চয়ই জানে, তোমাকে বলেনি কেউ? হতে পারে। আচ্ছা তুমি রেস্ট নাও, গিয়ে প্রবন্ধের কাছে যাও। আচ্ছা আপু, আর বাসে থাকতে ওরা কল দিয়েছিল, আমি রিসিভ করিনি, মোবাইল এখন অফ আছে। ভালো করেছো, আপাতত ওরা খোঁজাখুঁজি করুক, রাতে দুজন আলোচনা করে যা করার করব। ঠিক আছে আপু, কিন্তু বাচ্চাগুলোর জন্য কষ্ট হচ্ছে, ওরা না পেয়ে কান্নাকাটি করছে হয়তো। করুক, করলেই ভালো। রাফিয়া মেঝেতে শীতল পাটি বিছিয়ে দিয়ে কফি বানাতে এসেছে। লিপি বসে আছে প্রবন্ধকে নিয়ে। দুজনের ভাব হয়েছে ভীষণ। রাফিয়া ইউটিউবে বাচ্চাদের কবিতার চ্যানেলে ভিডিও প্লে করে দিয়ে গেছে। একের পর এক কবিতার ছড়া আসছে, তারা দুজন সুর মিলিয়ে সেসব আবৃত্তি করছে। এখন প্লে হয়েছে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। রাফিয়া সাদা ট্রেতে করে 2 কাপ কফি আর একটাই প্রবন্ধের জন্য দুধ নিয়ে ঢুকলো। মোবাইল অন করার পর কি কোনো কল এসেছে? না আপু। অপেক্ষা করো, এই নাও কফি খাও, টেনশনের কিছু নেই, আর রিল্যাক্সে থাকো। কিন্তু আপু এখন কি করতে চাচ্ছেন? রাফিয়া কফিতে চুমুক দিয়ে বলল, অনেক ভেবে দেখেছি, চাইলে মাহিনকে আমরা অনেক কিছুই করতে পারি। তোমার সঙ্গে বা আমার সঙ্গে যা করেছে তাতে তাকে যাই শাস্তি দেই কম হবে, কিন্তু তোমার বিষয়টা ঠান্ডা মাথায় ভাবলে মনে হচ্ছে এত বাড়াবাড়ি করা ঠিক হবে না। 3টা মেয়ে আছে, সমাজে ওদেরও চলতে হবে। আপু এগুলো আমি 2 দিন আগেও ভেবেছি, কিন্তু লাস্ট কয়েকদিনের ব্যবহারে আমার ঘেন্না লেগে গেছে। ইচ্ছে করছিল নিজে না হয় আত্মহত্যা করি। যাই হোক, আপনি যা বলবেন তাই শুনবো আপু। আপাতত কাজ হচ্ছে ওদের দিয়ে তোমাকে কাকুতি মিনতি করার পরিবেশ তৈরি করা, এরপর তুমি ওদের শর্ত দিলে ক্ষমা চাইবেই। এখানে এভাবে যখন যা করা লাগে আর কি করব। তা কিভাবে? দেখো তোমার মামার বাড়ি থেকে কল আসে কিনা। লুবনা ভাবি হয়তো কল দিয়ে অফ পেয়েছে। হ্যাঁ, কিন্তু তোমার মামা কল দিলে ভালো হতো। উনি কল দিলে তুমি বলবে আমাকে একাধিকবার মাহিন মারধর করে রক্তাক্ত করেছে, আমার পেটে বাচ্চা, সেখানেও মেরেছে। ওরা সবাই জোর করে বাচ্চাও নষ্ট করে নিতে চাইছিল, তাই এখন আমি পালিয়ে রাফিয়াদের কাছে এসেছি। আগামীকাল দুজন মিলে থানায় যাব, তুমি ওদেরকে জানিয়ে দিও মামা, বলে এই ফোন রেখে দিবে। তারপর আপডেট শুনবে লুবনা ভাবির কাছে। তোমার মামা যখন শ্বশুরবাড়ি জানাবে তখন ওরা তোমাকে থানায় না যাওয়ার জন্য কল দিয়ে অনুরোধ করতে শুরু করবে, কাকুতি মিনতি করবে। তুমি বলবে এখন আমার কথা বলতে ভালো লাগছে না, কাল বিকেলে দেন, আমি না হয় পরশু যাব থানায়। মানে তুমি যেহেতু থানায় যাবে না, তাই সময় বাড়িয়ে নিয়ে ওদেরকে অনুরোধ আর ক্ষমা চাওয়ার সুযোগ করে দিতে হবে।
বুঝেছি। এবার কফি খাও। ফোন অন আছে, কল আসবে হঠাৎ। একজন কল দিলে দেখবে মোবাইল যে অন ওটা ওরা একজন আরেকজনকে জানাবে, তখন সবাই কল দেওয়া শুরু করবে। হ্যাঁ আপু, অপেক্ষা করি। রাফিয়া আর কিছু না বলে কফিতে চুমুক দিল। প্রবন্ধের হাতে দুধের মগ, কোলে মোবাইল রাখা, সেখানে এখন চলছে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। লিপি নীরবতা ভেঙে রাফিয়াকে বলল, প্রবন্ধ সম্পর্কে কিছু বললেন না তো আপু? কিভাবে হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন? কোথা থেকে পেলেন? বলবো ঘুমিয়ে যাক। ওর কাছে গোপন রাখছেন সবকিছু? গোপন বলতে সে তো এখনো ওইসব পুরোপুরি বোঝে না। অবশ্য অল্প অল্প বুঝতে শুরু করেছে, কিন্তু এগুলো কেউ বললে কান্না শুরু করে। কিছুদিন পর মানুষের মুখেই শুনে ফেলবে। হ্যাঁ, তা তো শুনবেই। তাছাড়া বিছানায় যাও, তোমাকে সব বলছি, অনেক বিষয় আছে, ও শুনে ফেলবে। রাফিয়া একটা বালিশ নিয়ে প্রবন্ধকে শুয়ে দিয়ে কার্টুন ছেড়ে বলল, দেখো তুমি। কাপগুলো একপাশে রেখে লিপিকে নিয়ে উঠল বিছানায়। প্রবন্ধকে দত্তক এনেছি, মানে কাগজপত্র কিছু করিনি। আইনি প্রক্রিয়ায় গেলে মাহিনকে লাগবে। তাই নাকি? এগুলো জানতাম না তো। হ্যাঁ, অনেক ঝামেলা আছে। ওর নানি হচ্ছে ভিক্ষুক, মা পাগল ছিল, রাস্তায় রাস্তায় থেকেছে, ধর্ষিত হয়েছে, তারপর প্রেগনেন্ট। মেয়েটা বাচ্চা জন্ম দিয়ে মারা যায়। আমি আর কি ওর নানির কাছ থেকে এনেছি লালন পালনের জন্য। অনেকে নিষেধ করেছে নিতে, কারণ এরকম ছেলেরা নাকি ভালো হয় না। যার জন্মের ঠিক নেই সে কিভাবে ভালো হবে? তবুও আমি এনেছি। এই ছেলের তো কোনো দোষ নেই, যারা তার পাগল মাকে ধর্ষণ করেছে তাদের দোষ। কিন্তু ও বড় হয়ে যদি চলে যায়? আমি তো সন্তানের মতো বড় করব। যদি চলে যায় যাবে, আর যাবেই বা কার কাছে? ওর নানি কয়দিন বাঁচবে? ওরা তো দেখতেও আসে না। তাহলে ওর কাছে গোপন রাখতে পারেন সবকিছু? দরকার নেই, বড় হলে সব খুলে বলবো। সে যদি তাকে, তাহলে আমার সব কিছু তার নামে করে দিয়ে যাব। আমি এমনি মারা গেলে উত্তরাধিকার সূত্রে সে কিছুই পাবে না, তাই আগে দিতে হবে। বড় হওয়ার পর সবকিছুই লিখে দিলে চলেও যেতে পারে। তখনই কল এলো লিপির ফোনে। কার ফোন? শাশুড়ির। কেটে দাও, এখন থেকে ওরা সবার কল কেটে দেবে। রিং হয়ে কেটে যাওয়া থেকে কেটে দিলে ভালো হবে। আচ্ছা, কেটে দিচ্ছি। এখন ওরা চিন্তা করবে কার ফোন তুমি রিসিভ করবে, তুমি দিয়ে ট্রাই করাবে। লিপি মুচকি হেসে বলল, একদম তোমার এত বুদ্ধি আপু। তাকে দিয়ে ট্রাই করাবে, কিন্তু ওরা আবার থানায় ডায়েরি করবে কিনা ভাবছি। করলে নিজেরাই বিপদে পড়বে, আমাদেরও ঝামেলাহীন সমাধানে ব্যাঘাত ঘটবে। থানায় ওরা যাবে না, পারলে কবিরাজ দিয়ে খোঁজ করবে। রাফিয়া হেসে বলল, তা অবশ্য ঠিক। দরবেশপুরে দেখেছি মোবাইল বা টাকা হারালেও এরকম করে। পুনরায় ফোন বেজে ওঠে লিপির। স্ক্রিনে তাকিয়ে দেখে লুবনার কল। রিসিভ করবো আপু? হ্যাঁ করো, তাকে দিয়ে তোমার মামাও করাতে পারেন। কথা বলে তাই মনে হলে বলবে তোমার মামার কাছে দিতে, তারপর কড়াভাবে কথা বলবে। বুঝেছি। লিপি ফোন রিসিভ করে। ওপাশ থেকে লুবনা বলল, লিপি তুই কোথায়? সবাই ফোন দিয়েও পাচ্ছে না। এই নাও, আব্বা তোমার সাথে কথা বলবে। লিপি রাফিয়ার দিকে তাকিয়ে বলল, দাও। মামাকে প্রথমে সালাম দিল লিপি, তারপর উনি জিজ্ঞেস করলেন, তুমি কোথায় এখন? কেন মামা? কেন মানে? তোমাকে নাকি সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না? আমি তো ওদের অত্যাচারে বাড়ি ছেড়েছি। মাহিন মেরে রক্তাক্ত করেছে আমায়। ওরা সবাই জোর করে বাচ্চা নষ্ট করতে নিয়ে গিয়েছিল। তোমরা ওনাকে অনুমতি দিয়েছিলে। আমি কাল সকালে থানায় যাব। এখন রাফিয়া আপুর কাছে আছি আমি, উনি সব হেল্প করবেন আমায়। কি বলি এসব? তুই আমাদের এখানে আয়, এরপর দেখা যাবে কি করা যায়। আমি ফোন রাখছি, তুমি ওদের জানিয়ে দিও আমি আর রাফিয়া আপুর নারী নির্যাতন মামলা করতে যাচ্ছি কাল। মাফিয়া কি তোর আগের সতীন? হ্যাঁ। তুই ওইখানে কেন? আমি রাখছি মামা। লিপি ফোন রেখে দিল। রাফিয়া মুচকি হেসে বলল, এবার দেখা যাক কি হয়। মিনিট 20 পরেই রাফিয়ার কথার সঠিক ফলাফল আসতে শুরু করে। প্রথমেই কল দেয় মাহিন। লিপি জিজ্ঞেস করে, কি করবো আপু? রাফিয়া ইশারা করে বলে, কল কেটে দাও। লিপি কল কেটে দেওয়ার পর রাফিয়া নিজের মোবাইল বাড়িয়ে দিয়ে বলল, এবার তোমার লুবনা ভাবির কাছে কল দিয়ে আপডেট জানো। তোমার মামা ওদের কি বললেন, ওদের প্রতিক্রিয়া কি? তোমার ফোন দিয়ে? হ্যাঁ, কারণ তোমার ফোনে কল আসতে পারে। লিপি কল দেয় লুবনা ভাবির ফোনে।
সঙ্গে সঙ্গে রিসিভ হয়। হ্যালো, আমি লিপি বলছি। কি রে লিপি, কি অবস্থা? তুই গিয়ে বসে আছিস আমার সঙ্গে, আর কথাই বললি না। তুমি এখন কোথায় ভাবি? ভাইয়া কি পাশে আছে? না, সে একটু আগেই লাইট নিয়ে মাছ শিকারে চলে গেছে। আচ্ছা ভাবি, এবার বলো মামা ওদের কি বলেছেন? আব্বা তোমার শ্বশুরকে কল দিয়ে বলেছে তুমি রাফিয়ার কাছে। তোমরা দুজন কাল ভোরে নারী নির্যাতন মামলা করতে যাচ্ছ। জবাবে উনি কি বলেছে? কি আর বলবে, ওনার তো আসমান ভাঙ্গা যেন মাথায় পড়ছে। আব্বাকে কত অনুরোধ করলো আপনার ভাগ্নিকে যেভাবে পারেন ফেরানোর ব্যবস্থা করেন। আপনার সম্মতি নিয়েই তো আমরা কাজটা করতে চাইছিলাম। মামা কি জবাব দিলেন? উনি বলেছে আমি কি করব, আমি তো বলিনি মারামারি করতে। আর আমার ভাগ্নি আমার কথা শুনেনি, উল্টা কল কেটে দিছে। গুড, ভালো করেছে, এভাবে কথা বলে। আচ্ছা ভাবি, রাখি এখন। ওইদিকের খবর জানিও আমায়। আর আমার মেয়েদের কি অবস্থা জানো কিছু? ওনারা নাকি অনেক কান্নাকাটি করছে শুনলাম। ও আচ্ছা। তুমি ঠিক আছো তো লিপি? তখনই লিপির ফোনটা বেজে উঠল। দুজনে স্ক্রিনের দিকে তাকায়। রাফিয়া ইশারা করে বলে লুবনার সঙ্গে তাড়াতাড়ি কথা শেষ করতে। লিপিও তাই করে। হ্যাঁ ভাবি, আমি ওখান থেকে রাফি আপুর কাছে ভালো আছি, শুধু বাচ্চাগুলোর জন্য কষ্ট হচ্ছে। আচ্ছা রাখছি এখন, পরে কথা হবে। কথাগুলো বলে কল কেটে দেয় লিপি। তোমার ফোনে এটা শ্বশুর আব্বার কল, তাই না? হ্যাঁ। রিসিভ করো, কড়াভাবে কথা বলবে। যত পারো ওদের দোষ বলবে, আর কি কি পদক্ষেপ নেবে সেগুলোর ভয় দেখাবে। আচ্ছা। লিপি কল রিসিভ করে সালাম দেয়। ও পাশ থেকে মাসুক মিয়া বলেন, বৌমা তুমি এখন কোথায়? লিপি সংক্ষেপে জবাব দেয়, রাফি আপুর কাছে। ও আচ্ছা, ভালো। কিন্তু আমাদের বইলে গেলেই তো মা আমি নিজেই দিয়ে আসতাম। অসুস্থ শরীর নিয়ে একা গেলা কেন? আমি তো বেড়াতে আসিনি আব্বা, সবকিছু জেনেই অভিনয় করছো যে। আমি পালিয়ে এসেছি আপনাদের নির্যাতনে। কি কও না কও মা? নির্যাতন মানে কি বলছো এইসব? একসাথে সংসার করলে এগুলো তো অল্প স্বল্প ঝামেলা হয়ই। আপনি একজন গর্ভবতী মেয়েকে মেরে রক্তাক্ত করাকে স্বাভাবিক বলছেন? এখন আপনার কথাতেই বোঝা যাচ্ছে আমি কতটুকু সেফ ওখানে। যাই হোক, আপনার সঙ্গে বেশি কথা বলতে চাই না আপা, থানায় যাব, আইন যা করার করবে। লিপি কথাটি বলে কল কেটে দেয়। রাফিয়া মুচকি হেসে বলে, এবার ঠিক আছে, আমি চাচ্ছি লাঠি না ভেঙে সাপ মারতে। তোমার সংসার টিকুক, আবার ওরা নিজেদের ভুল বুঝুক। তারা যে অন্যায় করেছে সেগুলো স্বাভাবিক মনে হচ্ছে তাদের। হ্যাঁ আপু, স্বাভাবিক লাগছে বলেই তো আব্বা বলতেছে সংসার করলে এগুলো হয়ই। সঙ্গে সঙ্গে আবার লিপির মোবাইল বেজে উঠল। মাহিনের কল এসেছে। রিসিভ করবো আপু? হ্যাঁ করো, কিন্তু কঠিন কঠিন কথা বলবে। লিপি মাথা নেড়ে সম্মতি জানিয়ে কল রিসিভ করে। হ্যালো লিপি, কি অবস্থা তোমার? কি অবস্থা আশা করছো? মাহিন ফিক করে হেসে বলল, এভাবে রেগে রেগে কথা বলছো কেন? রাফিয়া কানের কাছে ঠোঁট এনে শিখিয়ে দিল, তুই তোকারি করে কথা বলো। রাফিয়ার দিকে তাকিয়ে ক্ষীণ সময় পর বলল, হাসছিস কেন বুঝলাম না। অভিনয় শুরু করেছিস তাই না? বউ পটানো হাসি এটা? মেয়েরা কি তোদের কাছে পুতুল মনে হয়? একটা প্রেগনেন্ট মেয়ের উপরে গ্লাস ছুঁড়ে মারলি, ছাতার ডাট দিয়ে মেরে ঠোঁট দিয়ে রক্ত বের করলি, পেটে বাড়ি মারলি, সবকিছু ছবি তোলা আছে। এখন বউ ভোলানো হাসি দিয়েছিস? এতই সস্তা মনে হয় নারীদের? হাসলেই সব শেষ? ঘেন্না লাগে না নিজেকে নিয়ে? এত নিচু মানসিকতার? কালি যাচ্ছি থানায়, দেখ কি হয়। তোর সাথে সংসার করা তার থেকে তো আত্মহত্যা করাই ভালো, না হয় ভিক্ষা করে খাবো। লিপি, এত রাগ করছো কেন? বোকা নাকি? রাগের মাথায় কী সব করেছি এগুলো এইভাবে ধরলে হয় নাকি? তুমি থানায় যাবে কি আমাকে শাস্তি দিতে? থানায় যাবে কেন? নিজেই শাস্তি দাও এসে। শালা নাটকবাজ, কল রাখ। লিপি ফোন কেটে দিল। রাফিয়া মুচকি হেসে বলল, এবার ফোন অফ করে দাও। দিলে আমার কাছে কল আসবে, যেহেতু ওরা জানে তুমি আমার কাছে। হ্যাঁ বুঝেছি, কিন্তু আপনি কি করবেন? রাফিয়া ফিক করে হেসে বলল, তার আগে তুমি আমাকে আপনি কিংবা তুমি বলো, যে কোনো একটা। সে কখন থেকে একবার তুমি একবার আপনি, তুমিই বলো আমাকে। লিপি ওর উড়োতে চাপ দিয়ে বলল, ধ্যাৎ,
সিরিয়াস সময় তুমি রসিকতা করছো? আমার হাসি পাচ্ছে। মাহিনের ভাগ্য অনেক ভালো, ওর দোষের বিপরীতে শাস্তি ক্ষীণ হচ্ছে, তবুও হাসি পাচ্ছে ওকে ভয় দেখানোর সুযোগ পেয়েছি ভেবে। হ্যাঁ আপু, শিক্ষাও হবে। তখনই রাফিয়ার ফোন বেজে উঠল। কল দিয়েছেন মিনারা বেগম। উচ্চস্বরে হেসে ওঠে রাফিয়া। হাসতে হাসতে ওর চোখে জল চলে আসে। লিপির কাছে এই মুহূর্তে বড়ই রহস্যময়ী লাগছে রাফিয়াকে। হাসছো কেন আপু? কল রিসিভ করো। রাফিয়া ধীরে ধীরে হাসি বন্ধ করে কল রিসিভ করে সালাম দেয়। উপাস থেকে মিনারা বেগম মিহি গলায় বলেন, রাফিয়া কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? আর বইল না, খোড়া মাইয়াটা নাকি তোমার কাছে গেছে, ওর নাকি কি মুখ ফুটছে, মামলা মকদ্দমা করবে নাকি আমাদের উপরে। ওরে চুলের মুঠি ধইরা পাঠাও তো। আম্মা খোড়া খোড়া ডাকছেন কেন ওকে? যখন প্রথম ইনায়ের জন্ম হলো তখন তো একবারে বৌমা বৌমা করতে দেখতাম, এখন ছেলে দিতে পারছে না বলে এরকম বলছেন? ফোন রাখুন, আপনার সাথে কথা বলবো না, ওরা আপনাকে দিয়ে কল দেওয়াইছে, কেন বুঝেছি। রাফিয়া কল কেটে দেয়। খানিক পরেই মাসুক মিয়া কল দিলেন। রাফিয়া রিসিভ করে সালাম দিল। রাফিয়া কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আব্বা। তোমার শাশুড়ির কথায় রাগ করো না মা, জানোই তো ও তোমাকে মেয়ের মতো দেখে। তোমার জায়গায় লিপিকে মেনে নিতে পারেনি কখনো। রাফিয়া উচ্চস্বরে হেসে উঠল। মেনে নিয়েছিল তো বাবা, আমাকে কাছে লিপির কাপড়ও ধুয়ে দেওয়ার জন্য দিত। প্রেগনেন্ট হওয়ার পর লিপির খুব যত্ন নিত। আমি তো চাই এরকম যত্ন নিক সব সময়, কিন্তু এখন ছেলে দিতে পারছে না বলে বৌমা খোড়া হয়ে গেছে আবার। ছি মা, কি বলো এসব? আচ্ছা মা, ওকে বুঝিয়ে পাঠিয়ে দাও, এগুলো সংসারের কম বেশি হয় মা, তাই বলে কি মামলা মোকদ্দমা করতে হবে? বাবা আমি তো ওকে আনিনি, ওকে আমি পাঠিয়েও দেব না। আমি শুধু এক অসহায় নির্যাতিত গর্ভবতী নারীকে আশ্রয় দিয়েছি। ওর পেটের বাচ্চাকে রক্ষা করতে মামলা করতে হলেও আমি ওর পাশে থাকব। কি বলো মা, তুমি কি বাইরের মানুষ? সেটা বলে আমাকে আরও হিংস্র করবেন না। আপনার ছেলের সে হিসাবে আরও বেশি শাস্তি প্রাপ্য। লিপির সঙ্গে যা হলো তার জন্য আপনার ছেলের হাজতে যাওয়ার কথা, ও শাস্তি হওয়ার কথা। আমি তো এমনি এমনি আপনাদের বাড়ি ছেড়ে দিইনি বাবা, কোনো অভিযোগ না করে চুপচাপ সরে এসেছি। ভাবতাম যাক সবাই ভালো থাকুক। এখন চোখের সামনে এক নারীর ওপর যা হলো সেটা জেনে শুনে চুপ থাকি কি করে বলুন? বাইরে মানুষ বা ঘরের মানুষ কোনোভাবেই তো চুপ থাকা যায় না। আমি তো ভাবছি প্রথমে থানায় যাব, লিপির ঠোঁট সহ পুরো শরীরের আঘাতের চিহ্নের ছবি আছে। প্রেগন্যান্ট নারীকে এভাবে মারধর, জোর করে বাচ্চা নষ্ট করার চেষ্টা করা, সব কিছুর জন্য নারী নির্যাতন মামলা করব। তারপর পত্রপত্রিকায় আমার সঙ্গে যা হয়েছে সব কিছু বলবো। গ্রামের মেম্বার চেয়ারম্যান সহ সাধারণ মানুষদের জানাবো দুটো নারীর সঙ্গে মাহিন স্কুলের শিক্ষক হয়ে কি করেছে। তাতেও হাজতে যাবে, সামাজিকভাবে লাঞ্ছিত হবে, চাকরিও যাবে। এটাই ওর জন্য যোগ্য শাস্তি। কি বলো মা, তোমার মনে কোনো কষ্ট থাকলে আমাদের বলতে পারতে। তোমার সঙ্গে কি এমন অন্যায় হয়েছে? কেন, আপনার ছেলে কি শিশু যে সে অপরাধ করেছে সেটার জন্য আইনি ব্যবস্থা নেওয়া উচিত? আপনাদের বলতে হবে কেন? আপনাদের বিচার তো আমি জানি। সংসার করতে হলে কত কিছু হয়, এগুলো মন থেকে বাদ দাও মা। কি কও না কও মা। আচ্ছা তোমার মনের দুঃখটা বলো, তারপর তুমি যা বলবে সেই শাস্তি হবে। রাফিয়া হেসে উঠল। আপনাদেরকে বলার পর বুঝবেন তাই না? একটা মেয়ের বিয়ে হলো, 8 বছর আগলে রাখলো, স্বামী সংসার, তারপর বাচ্চা জন্ম দিতে পারেনি বলে তাকে চাপা কষ্ট দিকে ঠেলে দিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে দ্বিতীয় বিয়ে করানো হলো। মেয়েটা সকলের সুখের জন্য সেই বিয়ে মেনেও নিল, কিন্তু এরপর স্বামী ধীরে ধীরে সে কেবল কাজের মেয়ে। স্বামীর অধিকার নেই, অসুস্থ হলে দেখা নেই, তার প্রয়োজন শুধু সংসারে কাজের মেয়ের সমান। আরও যা হলো এসব আপনাকে বলার মতন না। বুঝছি মা, দাঁড়াও আমি মাহিনকে কল দিতে বলছি। ওকে তোমরা দুইজন মা মিলে কি শাস্তি দিবে দাও। আর আমি আর তোমার শাশুড়িকেও তুমি কি করবে কইরো। তুমি তো আমাদের মা, তুমি শাসন করবে আমাদের, আমরা আবার তোমাকে এখানে আনবো। রাফিয়া হেসে ফেলল কথাটি শুনে, তারপর আলগোছে কল কেটে দিল।
আমাদের শ্বশুরের মতোই হয়েছে মাহিন। ওরা প্রয়োজনের সময় কিভাবে কথা বলে দেখলে তো লিপি? হ্যাঁ আপু, কিন্তু এখন তো মনে হচ্ছে মাহিন তোমায় কল দেবে। হ্যাঁ দিক। কিন্তু ঘন্টা খানিক কেটে গেল, মাহিন কল দিল না। কল দিলেন রাফিয়ার মামা। সে সালাম দিতেই উনি জবাব না দিয়ে বললেন, কি রে রাফিয়া, তোর সতীন নাকি তোর কাছে? হ্যাঁ। কেন, তোর মার কাছে কেন? ওরা মারধর করেছে, জোর করে বাচ্চা নষ্ট করতে নিতে চাইছিল, সে পালিয়ে এসেছে। তোর কাছেই যাবে কেন? ওরাই তো এক সময় চেয়েছিল আমরা দুই সতীন আপন বোনের মতো থাকতে, একে অন্যকে বোন ভাবতে। তো বোনের কাছে বোন আসবে না? রাফিয়া যখন ঝামেলা করার তখন করিসনি, এখন কেন অন্যের ঝামেলা নিজের কাঁধে নিচ্ছিস? মামা, একজন মানুষ তো সারা জীবন একই রকম থাকে না। আমিও এত বছরে চেঞ্জ হয়েছি, এখন ধরে নাও আমি ঝামেলাবাজ। কুতর্ক করবি না তো। মেয়েকে তোর বাসা থেকে বের করে দে, অন্যের ঝামেলা তোর করার লাগবে না। রাফিয়া হেসে বলল, মামা, একটু আগেই তো বললাম আমি আগের রাফিয়া না। আমি বিলের পাড়ে যে ঘর তুলেছি সেটা তো অসহায় মানুষের জন্য। লিপি আমার বোন, যদি বোন নাও হতো আমি ওকে আশ্রয় দিতাম, ওর সঙ্গে অন্যায়ের জন্য লড়তাম। আমি ফোন রাখলাম মামা, ভালো থাকবেন। রাফিয়া কল রেখে মুচকি হেসে লিপিকে বলল, চিন্তা করো না, ওরা উকিল ধরে ধরে ট্রাই করাচ্ছে। এখন হয়তো আমার বাড়িতে কল দেবে, আমি কাউকে আগে জানাইনি এজন্য। তারা কেমন ছটফট করছে আন্দাজ করতে পারছি এখন। আমি আগে সবাইকে বললে বুঝতে পারতাম না। বুঝেছি আপু। খানিক পর রাফিয়ার মোবাইলে কল দিল মাহিন নিজেই। রাফিয়া স্ক্রিনে দেখে স্থির চোখে তাকিয়ে রইল। তাকিয়ে আছো কেন আপু? এটা তো মাহিনের নাম্বার। হ্যাঁ, রিসিভ করে তাহলে। তাড়াতাড়ি করো। রাফিয়া স্বাভাবিক হয়ে কল রিসিভ করে গম্ভীর গলায় বলল, হ্যালো রাফিয়া, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো। ও পাশ থেকে স্মিত হেসে মাহিন বলল, এই তোমার নাকি আমার উপর অনেক রাগ? কেন বলো তো? রাগ তো উল্টো আমাদের করার কথা, তুমি চলে গেলে। আমরা সবাই কত চেষ্টা করেও ফিরিয়ে আনতে পারিনি, আর আসবেই বা কেন? তুমি এখন বড় বিজনেসম্যান, বাবা কত টাকা পয়সার মালিক, বড়লোক মহিলা। রাফিয়া অনেকদিন পর মাহিনের কণ্ঠ শুনতে পেল। কত সুন্দর হাসি, সবই অভিনয়, তাকে ম্যানেজ করার চিরাচরিত কৌশল, সব কিছুই বুঝতে পারে রাফিয়া। তাই বিকৃত গলায় বলল, তুমি কি চেষ্টা করেছিলে ফিরিয়ে নিতে? লিপি মোবাইল কেড়ে নিয়ে কল কেটে দিয়ে বলল, আপু এভাবে কেন কথা বলছো? কিভাবে? নরম গলায়। আপনিই তো চাচ্ছিলেন কড়াভাবে কথা বলতে। রাফিয়া মুচকি হেসে বলল, তাই নাকি? আচ্ছা আবার কল দাও। লিপি কল দিয়ে মোবাইল এগিয়ে দিল রাফিয়ার কাছে। ও পাশ থেকে রিসিভ করে মাহিন বলল, কি হলো, কল কেটে গেল কেন? রাফিয়া গম্ভীর গলায় বলল, যাই হোক, এবার বলো কি দরকার, কল দিয়েছো কেন? তুমি আগে কি বললে? আমি চেষ্টা করিনি। এইসব আলাপ করতে আমি ইচ্ছুক নই। কি দরকার সেটা বলো, না হয় কল রাখবো। রেগে আছো কেন সেটা বলো। আব্বা তো আমাকে শাসাচ্ছেন, তোমার সাথে নাকি অনেক অন্যায় করেছি, তাই এখনই মাফ চাইতে। মাফ চাইলেই সবকিছু মাফ হয়ে যায় বুঝি? আর মিথ্যে নাটক কেন করো? আব্বা তোমাকে শাসাচ্ছেন না, তা আমিও জানি, কারণ ওনার কাছে এগুলো কোনো অপরাধ না। কি অপরাধ করেছি সেটা বলো। অপরাধ কোনোদিন বুঝবে না, তাই শুধরাবেও না। এবার শাস্তি দরকার, অনেক ছাড় পেয়েছো, এবার প্রায়শ্চিত্ত হোক। মাহিন হেসে বলল, কি করবে? হাসছো তাই না? এই হাসি থাকবে না। লিপি এখন চাচ্ছে হয় আত্মহত্যা করতে, না হয় তোমাদের জেলের ভাত খাওয়াতে। তুমি কি চাচ্ছ? আমি ওর সাথে থাকবো। তোমরাই তো বলতে আমরা বোনের মতো থাকতে, আমরা বোনের মতোই আছি। তোমরা কি করতে চাচ্ছ? সময় হলে সবই জানবে। এখন তোমার মতো পশুর সাথে কথা বলার রুচি নাই। ফোন রাখলাম। তোমরা কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। কথা শেষ করার আগেই রাফিয়া কল কেটে দিয়ে লিপির দিকে তাকিয়ে বলল, ঠিক আছে এবার? না, আরো কঠিনভাবে কথা বলার কথা ছিল। রাফিয়া বিছানা থেকে নামতে নামতে বলল, এবার খেয়ে ঘুমাই আমরা, কাল দেখা যাবে। পরের বার আরো কঠিন হব। লিপি তাকিয়ে আছে রাফিয়ার দিকে। মানুষটাকে কেমন রহস্যময়ী লাগছে। ভালো মানুষরা বোধহয় মাঝে মাঝে রহস্যময় হয়ে ওঠে। অতি খারাপ মানুষের মতো তাদেরও আসলে খোলস থাকে, মুখোশ থাকে, ছদ্মবেশ থাকে।
রাফিয়া আপুর সীমাহীন ভালোবাসা মমতা গোপন রেখে বোধহয় নির্দয় কঠিন মানুষের খোলস পড়ে আছে। লিপি পেছন থেকে রাফিয়ার হাতটি ধরল। আপু তুমি এখনো এই পশুকে ভালোবাসো তাই না? রাফিয়া হাত ছাড়িয়ে মাছি তাড়ানোর মতো করে বলল, আরে ধুরু, ওকে ভালোবাসা যায়? এমন পশুদের জন্য শুধু ঘৃণাই উপযুক্ত। রাফিয়া উঠে প্রবন্ধকে কোলে নিয়ে রান্নাঘরে চলে গেল। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে রোজকার মতোই রাফিয়া বাজার করে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। লিপি ঘুম থেকে উঠে রাফিয়াকে পেল না। প্রবন্ধ এখনো ঘুমোচ্ছে। লিপি হাত মুখ ধুয়ে রাফিয়াকে কল দিল। খানিক পরেই ওর জন্য নাস্তা নিয়ে এলো একটি মেয়ে। লিপিকে বলল। লিপি আচ্ছা ঠিক আছে বলে রান্নাঘরে চলে যায়। মেয়েটি প্রবন্ধকে ডেকে তুলে বলল। লিপি দরজা বন্ধ করে নাস্তা করে নেয়। তারপর একা বাসায় অফুরন্ত অবসর। শুয়ে বসে সময় যেন যাচ্ছে না। লাইব্রেরি রুমে গিয়ে বইয়ের তাকে চোখ বুলাতে বুলাতে একটা বই বের করে। বইটির নাম তেঁতুল বনে জ্যোৎস্না। চেয়ার টেনে টেবিলে বসে বইটি পড়তে শুরু করে। এক অদ্ভুত ভালো লাগা কাজ করে মনে। বইয়ের পাতা থেকে চোখ সরাতে পারছে না। লেখক যেন ঘাড় চেপে ধরে রেখেছে বইয়ে। বুধ হয়ে পড়ছে সে। ঠিক 11টায় দরজায় ডাক শুনতে পেল। লিপির মনে হলো রাফিয়া এসেছে। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিয়ে বিস্মিত হয়ে তাকিয়ে রইল সে। মাহিন সামনে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ঝাপটে ধরে লিপির হাত।